এই ডঙ্কির যে গানটা এআই দিয়ে মোহাম্মদ রফি সাহেবের গলায় গাওয়ানো হয়েছে। তোর কি মনে হয় না যে ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা পুরো এআই টেক ওভার করে নেবে? সেই সময় যে অবস্থা হয়েছিল আমরা পুরোটাই বন্ধ হয়ে যেতাম, মানে পুরো ব্যাংক্রাফ্ট হয়ে পুরো বন্ধ হয়ে যেতাম। রিসেন্ট ঘটনা, মানে 1 বছর এখনো হয়নি। তো সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াই, যদি ঝগড়া যদি না হয় তাহলে সেটা রিলেশনই নেই। তারা একটা বাবেলের মধ্যে বসবাস করছে, যে না ও আছে আমি আছি, আমার কাজ বেটে গেল, আমিও বেরিয়ে যাবো একটা টাইমের পর, ও একটা টাইমের পর বেরিয়ে যাবে। একটা বিয়ে বাড়িতে একটা মেয়েকে দেখা আর একটা ঘুম থেকে উঠে একটা মেয়েকে দেখা, আকাশ পাতাল তফাৎ। একটা 10 বছরের যে স্প্যানটা পুরো নষ্ট হয়ে গেছে জাস্ট বিকজ এই রিলস কালচারের জন্য। ইংরেজিতে কন্টেন্ট বানানো হয় টাকা কামানোর জন্য বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের এটার জন্য, ব্র্যান্ড বানানোর জন্য, আর হিন্দিতেও কন্টেন্ট বানায় রিচ করার জন্য। ইমোশন দিয়ে বিজনেস হয় না। বিজনেসে আমার প্রফিট কি করে হবে, আমার ঘর কি করে চলবে, আমি যাদেরকে এমপ্লয় জেনারেট করছি তাদের সংসারটা কিভাবে চালাবো, সেটা আমাকে প্রথমে ভাবতে হবে। রাদার কি আমার কি ইচ্ছা। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলে তুমি যদি গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো, মানে এই বিজনেসের ব্যাপারে খুব একটা বেশি কিছু পাবে না। আজকের পডকাস্ট সেটা নিয়ে, এবং সত্যি কথা বলতে আজকের এই পডকাস্টে আমরা বিভিন্ন রকম জিনিস নিয়ে ডিসকাশন করেছি, যেমনি এআই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা এইসব জিনিসপত্রগুলোকে রিপ্লেস করতে পারবে কি পারবে না, শার্ক ট্যাঙ্কের যাওয়ার অনুভূতি, বাঙালিরা আর্টিস্ট হতে চায় কিন্তু সেই আর্টটাকে নিয়ে ব্যবসা করার কথা ভাবে না, কিন্তু একজন ইঞ্জিনিয়ার সেটা সেই বাঙালি ইঞ্জিনিয়ারই ব্যবসা করার কথা ভাবে কেন, থেকে শুরু করে পার্সোনাল লাইফ। আজকে যারা গেস্ট, ঠিক আছে, সে ভালোবাসা সম্বন্ধে কী ভাবে, সে একটা লং টার্ম রিলেশনে রয়েছে, এত ভালো রিলেশন চলার পিছনে মেন কারণটা কি, থেকে শুরু করে বিভিন্ন কিছু নিয়ে আজকে আলোচনা হয়েছে। এবং আলোচনার চেয়ে বেশি আমি বলবো যে আজকে হয়তো প্রথম যেখানে প্রপার লোকে বলে যে পডকাস্ট করিস না, তুই ইন্টারভিউ নিস, পডকাস্ট বলিস না এটাকে। তো আমি বলবো আজকে হয়তো তাদের পারসেপশনটা একটু চেঞ্জ হবে, প্রপার আড্ডা চলেছে। তো বেশি আর এখানে ইন্ট্রোডাকশনে লেট না করে জাস্ট লেটস ওয়েলকাম দ্য কো-ফাউন্ডার অফ গপ্পু, মিস্টার পল্লব। তুই এখানে কি করছিস? এত তুই যা প্লিজ ওয়েলকাম। বলো, ওয়েলকাম টু দ্য ডিপ ডাউন শো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। তোর এটা কি প্রথম বলছিলি বোধহয়? হ্যাঁ, এটা আমাদের প্রথম। কবে চলে এসছে বোধহয়। সো কেমন, আই এক্সাইটেড, নার্ভাস? হোয়াট? এক্সাইটেড, প্রচুর। নার্ভাস সেরকম না, ঠিক আছে, যা হবে এটাই, যা হবে। গ্রেট। অ্যাকচুয়ালি এক্সাইটেড প্রচুর। হ্যাঁ, সেম। বিকজ সেম কেন বললাম, বিকজ আমি এটার ব্যাপারে যখন রিসার্চ করছিলাম, বিকজ এদের যে কোম্পানিটা গপ্পু, মিউজিক ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমি যখন এই 4টা ওয়ার্ড লিখে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, রাইট। তো আমি যখন এই 4টা ওয়ার্ড লিখে যখন ইউটিউবে সার্চ করছি, আমি সেরকম কোনো মানে ভিডিওস পেলামই না। বাংলাতে দূরের কথা, হিন্দিতেও পাইনি, ঠিক আছে। মানে হয়তো একটা বা দুটো ভিডিও পেলাম, বা রাদার আমাকে না, মানে যখন এই বিজনেস বা কোম্পানি যখন সার্চ করছে, আমাকে শুধু বোট সাজেস্ট করছে, বোটের কেস স্টাডি বা কিছু। সো বেসিক্যালি প্রপার কিছু ভিডিওস পাইনি। সো মানে ফর দ্যাট আমি অবশ্যই এটার জন্য বেশি এক্সাইটেড কি এরপরে যখন এরকম সার্চ করা হবে হয়তো আমাদের ভিডিওটাই প্রথম আসবে। হতেই পারে, দেখা গেল এটাই বরুণের চ্যানেলে 5 লাখ ভিউজ চলে এলো। আরে 5 লাখ অনেক কম বললাম, মানে আরো বেশি আসবে। অনেক বেশি ভিউজ চাই। স্টার্টআপিয়াস বাংলা, এক্স্যাক্টলি। ডিপ ডাউন শো। আচ্ছা, আমাকে একটু প্লিজ আমাদের গপ্পুতে একটু আসি, গপ্পু নিয়ে একটু গপ্প করবো আমরা, ঠিক আছে। তো ইন্ট্রোটা ভালো ছিল। তো গপ্পুটা কিভাবে স্টার্ট হলো, তুই তার সাথে, মানে এটা কি তুই স্টার্ট করেছিস, কিভাবে তুই তার সাথে জুড়লি বা হোয়াট এভার, মানে একটু আমাকে ব্যাক স্টোরিটা একটু আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে একটু বল প্লিজ। তো প্রথমেই বরুণের সব দর্শককে আমার নমস্কার, অভিনন্দন, ভালোবাসা। আমি অনেক ছোট, তাও বললাম, শুরু করলাম, কারণ অনেক বড় বড় লোকের এরমভাবে স্টার্ট করে, তো সেটা থেকে ইন্সপায়ার হয়ে খুব বলছি। তো এনিওয়েজ, গাপ্পুর স্টার্টিং অ্যাজ সাচ বলতে গেলে 2017 সালে আমি পল্লব ঘোষ, প্রথমে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি, আমি পল্লব ঘোষ, আমি কো-ফাউন্ডার হচ্ছে গাপ্পু হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্র্যান্ড।
ইস্টার্ন ইন্ডিয়াতে সবচেয়ে বড় আমাদের ব্র্যান্ড, যেখানে আমরা কাউন আদার্স পারকাশন ইনস্ট্রুমেন্ট বানাই। আমরা এই বছর, এই প্রথমে ভিডিওতে বলছি যে এই বছর থেকে আমরা গিটার আর ইউকেলেলেতে শিফট করছি, আমাদের গাপ্পু কাউন থেকে গাপ্পুতে আমরা আসছি, যাতে আমরা বিগার মার্কেটকে ক্যাপচার করতে পারি। তো এটা ছিল গাপ্পুর শর্ট একদম ইন্ট্রো। তো এবার হচ্ছে তোর কোশ্চেনটা, হ্যাঁ মানে যে কীভাবে গাপ্পুর শুরু। তো আমার যে পার্টনার অনির্বাণ ভট্টাচার্য, তো ও শুরু করে এটা 2017 সালে। তো ওর বাবার এক্সপার্টিস রয়েছে প্রায় 30 বছরের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন্ডাস্ট্রির উপর, মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উপরে, যে কীভাবে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হয়। ওর বাবার ভাস্ট নলেজ, মানে প্রচুর, মানে একটা মানুষের যদি 25-30 বছর ধরে বানাচ্ছে একটা জিনিস বা পড়ে থাকে, তো সে পড়ে তার ভাস্ট নলেজ থাকবে। আর ওর বাবা প্রচণ্ড ভালো, মানে পড়াশোনার দিক দিয়ে প্রচণ্ড ভালো, মানে এরকম নয় যে কিছু কাজ পায়নি সেই জন্য, মানে এটা মানুষের কনসেপ্ট আছে অন্তত বাঙালিদের মধ্যে, যে কিছু না হয় কার্পেন্টারের কাজ করে। কফি ইয়ে করতে করতে আমাদের এটা অফ হয়ে গেছিলো, ঠিক এই আছে। করতে করতে কাস্টমার হচ্ছিল। আমি এটা ভাবছিলাম যে আমরা মানে ওরা তো কথা বলবে খুব স্বাভাবিকভাবে, তো ওরা যেহেতু কথা বলবে, তো আমাদের মেবি অডিও যখন আমি এডিট করবো তখন প্রবলেম হতে পারে। তো অ্যাকচুয়ালি আমি এডিট করি অ্যাডোব পডকাস্ট এআই। তো এআই থেকে আমার নেক্সট কোশ্চেনে আসছি আমি, যে হোয়াট ডু ইউ থিঙ্ক, বিকজ কয়েকদিন আগে আমরা দেখলাম কি এআর রহমান এআইকে ইউজ করে মানে একটা সুন্দর গান বানিয়েছে, এবং তার চেয়েও এই ডঙ্কির যে গানটা এআই দিয়ে মোহাম্মদ রফি সাহেবের গলায় গাওয়ানো হয়েছে। তো তোর কি মনে হয় না যে এই গপ্পুর যে মানে যে তোরা ইনস্ট্রুমেন্ট বিজনেস আছিস, রাইট, তো ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা পুরো এআই টেক ওভার করে নেবে, এআই রিপ্লেস করে নেবে, ইনস্ট্রুমেন্টের তখন আর দরকারই হবে না বা থাকবেই না? তোর কি এরকম কোনো কিছু দেখতে পাচ্ছিস, কিছু মনে না, হয়? এখানে এআইটা টেক ওভার করবে না ফর শিওর, কারণ এআই সফটওয়্যার বেসড, ঠিক আছে, আর আমাদের হার্ডওয়্যার বেসড, ওকে, ঠিক আছে। তো আমাদেরকে টেক ওভার করতে পারে, যেটা আমরা অনেক দিন আগে ভাবছি, মেটাভার্স, যেটা মার্ক জুকারবার্গ 2 বছর আগে লঞ্চ করেছিল। মেটাভার্সের ওখানে যেরকম অ্যাডিডাসের স্টোর আছে, পিউমা স্টোর আছে, হ্যাঁ, তো এরকম অনলাইনে কেউ এটা টেক ওভার করতে পারে, যে আমরা একটা কনসোল পড়লাম, তো তার ভিতরে আমি ঢুকে যাচ্ছি, সেখানে একটা কোনো স্টোরে গেলাম, ওখানে কয়েন দিলাম, ক্রিপ্টো দিলাম বা কিছু দিয়ে পারচেস করে ওখানে কাউন্ট নিলাম, কাউন্ট বাজাচ্ছি, Okay, জাস্ট okay. ফিল করছি। মানে এটা তো রিয়েল লাইফে হবে না। সাপোজ ওখানে গিয়ে কিনলো হ্যাঁ, ক্রিপ্টো দিয়ে, দেন হ্যাঁ। ও এরম বসে বাজাচ্ছে, তো ওদের হয়তো অটোটিউন কিছু করা রয়েছে, হ্যাঁ। যে করবে ওটা, হ্যাঁ, যে বানাবে ওখানে অনলাইনে কাউন্টটা, বা ওই, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই মেটাভার্সের ভিতরে, সেখানে এরকমভাবে হতে পারে, বাট ওইরকমভাবে যে এআই আমাদেরকে টেক ওভার করবে সেটা পসিবল নয় এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত। তো এরকম করে সফটওয়্যার বা কোনো কিছু বেরোতে পারে, যেটাকে আমরা ইন্টিগ্রেট করলাম আমাদের ইনস্ট্রুমেন্টের ভিতরে, সেটাকে এনহান্স করতে পারছে হয়তো সাউন্ডটাকে, সেটা হতে পারে। মানে তোরাও একটা মানে মেটাভার্স টাইপের ব্যাপার বা মানে সফট মানে ইনস্ট্রুমেন্টের একটা সফট ভার্সনে তোরা হয়তো মেবি যাওয়ার মানে প্ল্যানিং করতেই হবে, হতে নাহলে- পারে। হ্যাঁ, যদি আজ থেকে 10 বছর পর যদি এরকম ফিজিক্যাল প্রোডাক্টে উঠে যায়, তো আমাদেরকে বেঁচে থাকার জন্য শিফট করতেই হবে। তখন তো কোনো সফট প্রোডাক্ট মানে ওরকম একটা রাখতেই লাগবে, ওরকম একটা কিছু অবশ্যই virtual অবশ্যই product। অবশ্যই ভার্চুয়াল প্রোডাক্ট রাখতে লাগবে। এবং আমি প্রথমে রিসার্চ করছিলাম, বাট তার ইঞ্জিনিয়ারদের যা স্যালারি কস্ট, এই মুহূর্তে আমাদের পসিবল না। হোপফুলি আমরা ফিউচারে হয়তো হায়ার করবো, তখন বানাবো, নিশ্চয়ই বানাতেই হবে, চেষ্টা করবো প্রথম বানানোর। তো দেখা যাবে তখন কি হবে না হবে। প্রথম বলতে আমার আরো একটা জিনিস মনে পড়লো, আমি অনির্বাণের সাথে যখন কথা বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, অনির্বাণ বোধহয় বলছিল কলকাতাতে মানে নিজস্ব মানে বানানোর যে ব্যাপারটা, প্রোডাক্ট বানানোর যে ব্যাপারটা, সেটা বোধহয় নেই। ইজ দ্যাট কারেক্ট? না, নিজস্ব বানানোর ব্যাপারটা নেই, সেটা পুরোটা ঠিক না, কারণ এখানে অনেক ম্যানুফ্যাকচারার রয়েছে। বাট আমাদের কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলের প্রবলেমটা কী হয় ম্যানুফ্যাকচারারদের, যে তারা হচ্ছে ইউএস বা ওয়েস্ট মার্কেটের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, সেটা ডুপ্লিকেট নামে বানায়। তারা হয়তো খুব ভালো প্রোডাক্ট বানাচ্ছে, Okay. বাট তাদের নিজস্ব ব্র্যান্ডিং হচ্ছে না। যেরকম আমাদের গাপ্পু নামটা কিন্তু কোনো কোম্পানির কোনো নকল নয়, এটা আমরা নিজেরা নাম দিয়েছি, কিন্তু সেখান থেকে আমরা ব্র্যান্ডিং তৈরি করেছি। আজকে ইন্ডিয়াতে টপ পারকাশনিস্ট আমাদের নাম জানে, আমাদের গাপ্পুর নাম জানে, হয়তো তারা অনির্বাণ পল্লব জানে না, কিন্তু গাপ্পু নামটা জানে। কিন্তু হোপফুলি এরপরে জানতে পারবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই জানতে পারবে। তো কলকাতার ম্যানুফ্যাকচারার কি ইউএস মার্কেটে যেহেতু নামটাকে কপি করে, সেই জন্য ওরা অতটা ভালোভাবে রেজোনেট করে না সব অডিয়েন্সদের কাছে, কারণ তারা একটা পারসেপশন এটাই রাখে যে ওই কোম্পানিটার এটা কলকাতাতে বানানো হয়। আচ্ছা, যেটা আমাদের ব্যাপারটা কি, আমরা তো অরিজিনাল, রাইট। মানে অন্তত নামটা তো অরিজিনাল। তো সেই ক্ষেত্রে ওটা আমরা প্রথম। ওকে, তো সেই দিক দিয়ে তোরা প্রথম। আমি যখন আমি রিসেন্টলি দেখছিলাম, ঠিক আছে, যে মার্কেট কতটা এর, ঠিক আছে, সো
আমি না মার্কেটের ব্যাপারে মানে প্রপারলি এর ব্যাপারে কোনো ইনফরমেশনই আমি গুগলে পেলাম না, বাট যেটুকু দেখতে পেলাম কি ইন্ডিয়ান মিউজিক ইনস্ট্রুমেন্টের মার্কেট বোধ হয় 2028-এ সেটা হয়তো মানে প্রজেকশন রয়েছে 2028-এ সেটা হয়তো মানে 100 মিলিয়ন মানে সরি হ্যাঁ মানে 100 মিলিয়ন ক্রস করবে বা এরকম একটা কিছু রয়েছে। না ব্যাপারটা হচ্ছে 100 এখানে million তো এখনই রয়েছে, সেটাও আর একটু বাড়বে। 100 মিলিয়ন তো এখন তো রয়েছে, সেটা হ্যাঁ। কোনো কথা না। মানে স্ট্যাটিস্টিক রিপোর্ট অনুযায়ী এখন ইন্ডিয়ান মার্কেটে $7 বিলিয়ন। ওকে ওকে তো সেটা স্ট্যাটিস্টিকে যে সবসময় ঠিক থাকে সেটাও নয়, বাট আমাদের এস্টিমেট অনুযায়ী ইন্ডিয়াতে কম বেশি 15,000 থেকে 20,000 কোটি টাকার মার্কেট রয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে $7 বিলিয়ন 7-8 56,000 কোটি টাকা না হোক, কিন্তু 15-20,000 কোটি টাকার কোম্পানির মানে মার্কেট রয়েছে ইনস্ট্রুমেন্টের। আচ্ছা ওকে তো সেটা বাড়তে বাড়তে প্রত্যেক বছর আমাদের 8-9% CAGR এর বাড়ছে। তো সেইভাবে যেটা হবে 2028 সালে সেরকম হতে পারে, বাট Okay. অতটাও নয়। তো তো $100 বিলিয়ন মানে অনেক কম, মানে 80 টাকা করে যদি ধরি তখন 800 কোটি টাকা, 800 কোটি টাকা নয়। কলকাতাতে কি দেখছিস এর মানে কন্ডিশন কিরকম, মানে মার্কেটটা কিরকম দেখতে পাচ্ছিস? কলকাতাতে বলে তো এরকম কিছু হয় না, কারণ আমরা অল ওভার ইন্ডিয়াতেই আমাদের প্যান ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন রয়েছে, সেখানে আমাদের প্রোডাক্ট যায়। তো কলকাতাতে সবচেয়ে পপুলার ইনস্ট্রুমেন্ট সেটা মানতেই হবে, সেটা হচ্ছে গিটার। তো গিটারের মার্কেট প্রচুর। আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে গিটার ম্যানুফ্যাকচারার প্রায় 50,000 গিটার প্রত্যেক মাসে বানায়। সেটা এরকম নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলই সেল হচ্ছে, সেটা বাংলাদেশে যাচ্ছে, নেপালে যাচ্ছে, ভুটানে যাচ্ছে, উত্তরপ্রদেশ যাচ্ছে, মানে ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে right? হ্যাঁ, আচ্ছা আমি আরো একটা জিনিস দেখছিলাম কি বাইরে থেকে মানে কাহনটাও কেম ফ্রম পেরু, কারেক্ট? তো বিভিন্ন জায়গা থেকে যে মানে ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা ইন্ডিয়ান কালচার কপি করছি হ্যাঁ, বা নিয়ে আসছে, অ্যাডাপ্ট করছে না, Okay. কপি করা ইজ রং ওয়ার্ড, অ্যাডাপ্ট করছি আমরা রাইট। কিন্তু ইন্ডিয়ান যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট বা সেতার হোক বা বিভিন্ন যে যেগুলো রয়েছে সেগুলো এখানে মানে এখান থেকে বাইরে কেন তারা নিচ্ছে না, অ্যাডাপ্ট করছে না, বা এই জিনিসটা কি মানে এটা না, এটা হয়তো সেরকম অতটা পপুলার না, বাট প্রচুর যায় এখান থেকে, যা এক্সপোর্ট হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, ভায়োলিন, সিতার, ফ্লুট। ভায়োলিন তো ইন্ডিয়ান নয়, ভায়োলিন ইন্ডিয়ান না, কিন্তু ইন্ডিয়াতে হ্যাঁ ইন্ডিয়ান আমি বলছি ইনস্ট্রুমেন্টগুলো যে আচ্ছা 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 মানে ওই ইনস্ট্রুমেন্টগুলোকে এখানে আমরা প্রচুর অ্যাডাপ্ট করছি, হ্যাঁ, বাজাচ্ছি, কিন্তু কপি করছি। এইটা মানে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টগুলো যে ম্যানুফ্যাকচারিং আছে সেগুলো খুব ডিফিকাল্ট। ওকে মানে আমি যদি সিতার বলি, সিতারে অনেক কারুকার্য থাকে, এবার সেটার ম্যানুফ্যাকচারিং প্লান্ট বসানো এবং সেই হিসেবে সেলটা নেই। যদি একটা লোক 1,000 কোটি টাকা দিয়ে একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করে, হ্যাঁ। তো তাকে তো অন্তত 5 বছরে অন্তত সেই জায়গায় পৌঁছাতে হবে। সিতারে সেই সেলটা নেই, বা একটা হারমোনিয়ামে সেই সেলটা নেই যে ওই জায়গায় পৌঁছাবে। ওটাই বলছি, এটা কেন মানে কি মনে হয় যে ওইদিকে মানে ওরা কেন আমাদের থেকে এই জিনিসগুলোকে এত মানে অ্যাডাপ্ট করছে না বা নিচ্ছে না বা না, এটা তো পুরোটাই মার্কেটিং গেম। যেমন হয়তো যেভাবে তুই মার্কেট করবে? হ্যাঁ অবশ্যই, যেরকম হয়তো তুই লক্ষ্য করবি আমাদের বাবা মায়ের আমলে তারা কিন্তু হারমোনিয়াম তবলা ছাড়া কেউ চিনতো না, ঠিক আছে, কিন্তু এখন পুরোটা গিটার সেন্ট্রিক হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। কেন? যদি মান্না দে বা হেমন্ত রায় যখন ডিডি বাংলা বা ডিডি ইন্ডিয়াতে শো করতো, যে সামনে একটা হারমোনিয়াম নিয়ে শো করতো, তখনকার মিউজিশিয়ানরা পুরোটাই অ্যাসপিরেশন ছিল যে আমি হারমোনিয়ামই আমার মানে আমার স্বপ্ন বা আমার জীবন, ওটাই আমার জীবন। কিন্তু এখন তুই অরিজিৎ সিং দেখ বা বড় বড় সিঙ্গার দেখ, তারা স্টেজে দাঁড়িয়ে গিটার বাজিয়ে গান করছে। তো আপকামিং জেনারেশনরা কি শিখবে? গিটারটাই আমার লাগবে। যেটা সামনের জনকে দেখবে সেটাই। তখনকার artist- ক্যারি বলেও হতে পারে ব্যাপার আমার সেটা তো একটা ব্যাপার না, হারমোনিয়াম এটাও মেলোডি ইনস্ট্রুমেন্ট, ওটাও মেলোডি ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, কিন্তু ওই যে একটা ফ্যাসিনেশন ব্যাপার, এটা ওয়েস্ট করছে। তো সেখান থেকে এত বড় বড় ইনস্ট্রুমেন্ট মানে এত বড় বড় সিঙ্গাররা সেটা করছে, তো যারা আপকামিংয়ে তারা ওটা করবে, তারা তো অরিজিৎ সিংকে দেখেই কপি করবেন। আমি বলছি না যে অরিজিৎ সিং মানে ভুল করছে, ঠিক আছে, তো কোট অন দ্যাট। হ্যাঁ, এখন এখন তুমি অরিজিৎ সিংকে কেন বললে হ্যাঁ, এরকম? এক্ষুনি কমেন্ট করবে যে তুই জাজ করার কি। হ্যাঁ হ্যাঁ, অরিজিৎ সিং ইজ সো অবভিয়াসলি আমি অরিজিৎ সিং বিশাল বড় ফ্যান, ঠিক আছে, মানে ডেফিনেটলি আমরা মানে প্রত্যেকজনই যেহেতু আমরা ডিসকাস করছি যে কেন ইনস্ট্রুমেন্ট পপুলার না, সেই জন্য আমি উদাহরণটা দিলাম। তো সেই ক্ষেত্রেই তো বড় সেই নামী জন্যই উদাহরণে আসে, বড় নামী উদাহরণে চলে আসে। অবশ্যই অবশ্যই, তো সেই জন্যই এখন অতটা ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট অতটা প্রচলনে নেই। ওকে, ফ্রুট বানানোর প্ল্যানিং আছে, বিকজ ফ্রুট ইন্ডিয়ান
যতটা আমরা জানি ফ্লুট বানানো মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল প্ল্যানিং তো রয়েছে এবং তার জন্য ফ্লুট বানানোর জন্য মানে যে কারিগর লাগবে সেই কারিগরকে খুব ভালো হতে হবে, তো সেটা সবসময় পাওয়া যায় না। মানে আমাদের প্ল্যান রয়েছে, হোপফুলি হয়তো ফিউচারে দেখা যেতে পারে গাপ্পুর ফ্লুট। গ্রেট, মানে গাপ্পুর ডিফারেন্ট যত রকমের মিউজিক ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলোতে নিয়ে হতে পারে। একদম একদম একদম, যেটা আমি প্রথমেই বললাম যে আগে গাপ্পু কাওয়ান ছিল, এখন শুধুমাত্র গাপ্পু। আমাদের লোগো চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হচ্ছে। আশা করি আমাদের পুরো ব্র্যান্ডিং চেঞ্জ হওয়ার পর হয়তো ভিডিওটা যাবে, তো তখন আমি লোগোটাও দিয়ে দেবো, এখানে হয়তো শো করে দেবে বরুণ দা কোথাও একটা আশেপাশে। আচ্ছা আমাকে একটা কথা বল, আমি আরো একটা জিনিস দেখছিলাম, বিকজ আমরা এখন বাংলায় বসে রয়েছি, তো কোথাও না কোথাও আমরা যতই বলি না কেন বা যতই আমরা উদার হওয়ার চেষ্টা করি না কেন, ভিতরে একটা বাংলা ইমোশন কিন্তু কাজ করে। হ্যাঁ সে তো অবশ্যই, সেই জন্যই তো মানে আমাদের এখনো ফ্যাক্টরি বাংলাতেই করেছি। আর হয়তো উত্তরপ্রদেশে গেলে হয়তো বেটার জায়গা পেতাম, কিন্তু আমাদের ফ্যাক্টরি তো বাংলাতেই রয়েছে। এই পলিটিক্যাল বানিয়ে দিচ্ছিস কিন্তু না 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 না, পাওয়া করবেন। যাই হোক, তো না সেটা যেমনি আছে তেমনি বাংলাতে আমি আসি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের যারা ইঞ্জিনিয়ারিং করে তারা ইঞ্জিনিয়ারিং পড়ার পরে কিন্তু তারা মানে সেটা নিয়ে ব্যবসা করার কথা ভাবে। হ্যাঁ অবশ্যই ভাবে, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, তারা ব্যবসা করছে অলরেডি। রাইট, আমি তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে কিছু একটা ব্যবসা করার কথা ভাবতে পারি সফটওয়্যার নিয়ে। বাট এটা কেন নয় কি মানে আমরা ছোটবেলা থেকে কিন্তু বাদক যন্ত্র বা এগুলো মিউজিক আমাদের প্রত্যেক ঘরে ঘরে হয়তো কিছু না কিছু শেখানো হয়। সবাই মানে আমাদের, যেটা আমি প্রথম এর আগেই বলছিলাম যে আমাদের বাবা মায়ের জেনারেশন কেউ না কেউ কিন্তু ফ্যামিলিতে গান গাইতো, একদমই মানে গান গাইতে এনকারেজ করতো যে গান গাতে। হয়তো আমি করিনি বা সেই জায়গায় যেতে পারিনি, আমার গলা খুবই বাজে, সেটা আলাদা ব্যাপার। আমার যদি অন্য কিছু মনে হচ্ছিল এবং আই ওয়াজ অ্যাবাউট টু আস্ক দিস কোশ্চেন কি তুই কি গান করতে আগে বা কিছু? না 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 না, এরকম কিছুই করি না। আমার পিসি তো প্রচণ্ডভাবে আমার চেষ্টা করতো যে একটা গান করুক, বা তবলা কিনে দিয়েছিল পিসি যে তুই তবলাটা শেখ। তো সুইট ভয়েস আছে বলে মনে হচ্ছে। না এই না, তোমার মানে যে দেখছো আর কি, তোমার কি মনে হয় কমেন্টে লিখো তো, ওর একটু কি গান করা উচিত? একদম ওকে কি আমরা গায়ক হিসেবে দেখতে চাই? না না না, ক্ষমা করবেন। কমেন্ট না, বাট আমার মনে হয় এনিওয়েজ। তো আমার কোশ্চেনটাতে আমি আসি। তো সেক্ষেত্রে না আমি দেখেছি বাঙালিদের মধ্যে এই প্রবণতা আছে আমরা শিল্পী হবো, হ্যাঁ কিন্তু এই আর্টিস্টিক লাইনটা নিয়ে যে ব্যবসা হতে পারে হ্যাঁ, যেটা তোরা করছিস সেটা কিন্তু খুব একটা দেখা যায় না। মানে সে ভাবেই না, ওয়াই, কেন? কারণ একটা জিনিস হতে পারে যে তার হয়তো ওইটুকুনি চাহিদা মিটে যায়, এটা এক নম্বর কারণ হতে পারে। যে আমি গান শিখেছি বা একটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি, তো আমি 4টে শো করলাম, আমার এখানে চাহিদা মিটে গেল। যেরকম অনির্বাণও তো এরকম ভাবতে পারতো, ও তো ড্রাম শিখতেই গেছিলো বা ড্রামই শিখতো স্যারেদের কাছে বা দাদার কাছে, কিন্তু ও ভেবেছে যে একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে, এখান থেকে আমি একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল বার করতে পারি। তো সেই ভাবনা চিন্তাটা তো সবার রাখতে হবে। এটা কেন হয় না? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে এটা কোথায় আমরা হচ্ছে- ল্যাক করছি? ল্যাক ইন দ্য সেন্স, এটা হচ্ছে বাড়ির ব্যাপার থাকে, বিজনেস কালচার থাকতে হবে। বিজনেস কালচার না থাকুক, সবার তো বাড়িতে অন্তত বিজনেসই কথা বলবে, অন্তত ব্যাপারটা জানবে যে ব্যবসা বলে একটা জিনিস হয়। আমাদের আগের জেনারেশনেই সবাই বলতো যে ভালো করে পড়াশোনা কর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ, বাইরে চাকরি কর, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে, যে এখানেই কাজ কর, এখানে ব্যবসা কর বা কিছু কর। যেরকম শার্ক ট্যাঙ্ক তো এখন খুবই পপুলার, তো কলকাতাতে কতগুলো স্টার্ট আপ গেছে। তো নিয়ার ব্যান্ডের রণদীপ দা, তো অ্যাল্টরের শামিক, তো শামিক দা, মানে ওরা তো মানে এখন তো ওরাই পপুলার আমাদের কলকাতাতে, ওরাই তো আমাদের ইন্সপিরেশন যে ওই জায়গায় যেতে হবে। রণদীপের ব্যাপারে আমার একটা কথা বলা, একটা ইন্টারেস্টিং জিনিস জানিস, আমার বাড়ি দুর্গাপুরে। আচ্ছা, তো দুর্গাপুরে জাংশন মল বলে একটা মল আছে, ওকে। রণদীপের কিন্তু স্টার্টিং এর দিকে আই গেস ওটা বোধহয় ফার্স্ট মানে ইয়ে ছিল, প্রথম ওটা রেন্ট Rare Planet শুরু করেছিল, রাইট। হ্যাঁ। তো আমি না যখন আমি ওর একটা ইন্টারভিউ দেখছিলাম, আচ্ছা দুর্গাপুরে, তো আমি জানতামই নাকি রিয়ার প্ল্যানেট আমি দেখেছি, কিন্তু তার আগে সেভাবে কখনো দেখিনি। যে তারপরে যখন তার আগেও রণদীপরা দ্বারা মানে বইয়ের দোকানে দোকানে স্টল দিয়ে করতো, মানে জার্নিটা খুবই ইন্সপায়ারিং আর কি। এইটা তোদের জার্নিতে আর মানে আমি আচ্ছা, আমি- okay. এটা অবশ্যই মানে না 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 সেটা অবশ্যই বলবো, হ্যাঁ। আমি একটু তোদের জার্নিটাও জানতে চাইছি, বিকজ এখন কত বছর হচ্ছে তোদের? আমাদের প্রফেশনালি 3 বছর, প্রফেশনালি 3 বছর, হ্যাঁ। রাইট। তো যদি 3 প্রফেশনালি বছর কমপ্লিট হবে, রাইট কমপ্লিট হবে, হ্যাঁ। okay. তো 3 বছর আমি শিওর প্রচুর উতার চড়াও, প্রচুর উল্টো দেখালাম কি? হ্যাঁ ঠিক আছে, উতার চড়াও, ঠিক আছে। হোয়াট এভার। তো এগুলো তোরা প্রচুর চ্যালেঞ্জেস ফেস করেছিস, কি চ্যালেঞ্জেস? প্রত্যেক দিন করি। তো একটু এগুলোর সম্বন্ধে একটু প্লিজ বল না। এগুলো অনেক রকম, বলতে গেলে তো সকাল থেকে রাত হয়ে যাবে। মানে জিএসটি একটা বড় ব্যাপার, যেটা আমরা জানতাম না,
তো সেই ক্ষেত্রে আমাদের একটা হিউজ লস হয়। তো সেখানে প্রচুর টাকা আমাদের ফাইন দিতে হয়, তো সেটাকে আমরা ওভারকাম করি। তো দেন আমাদের একবার আমাদের একটা র মেটেরিয়ালস খারাপ চলে আসে, মানে সেটা আমাদের পিক সময়। আমাদের একটা প্রত্যেকটা ব্যবসায় একটা বছর থাকে যে এই সময় খারাপ সময় থাকবে, এই সময় পিক থাকবে, এই সময় মিডিয়াম থাকবে, আর এই সময় মিডিয়ামতে একটু কম চলবে। তো আমাদের পিক সময় একবার যে একটা র মেটেরিয়ালস খারাপ আসার জন্য আমাদের একটা মানে হিউজ লস। আমাদের এখনো ছোটো বিজনেস, মানে ছোটো ইন দ্য সেন্স মানে এখনও সেই জায়গায় বড়ো জায়গায় না, সেই হিসেবে ছোটো বলছি। তো ছোটো বিজনেস সেখানে আমাদের মানে একটা 5-6 লাখ টাকার আমাদের লস চলে যায়, মানে সেটাকে এই বিজনেসে সেটাকে আবার রিকভার করা মানে একটা হিউজ ব্যাপার। মানে সেখানে আমাদের মানে আমি আমার আর অনির্বাণের আমাদের মানে মেন্টাল স্ট্রেস পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো যে এখান থেকে আমরা ওভারকামটা করবো এই করে। কি করে করলি? কী করে করলাম মানে সেটাকে কি করে তোরা মেকআপ দিলি আনো? কী করে মেকআপ দিলাম, কিছুটা ফিনান্সিয়াল কন্ডিশন, যেখানে আমরা একটা লোন পাই একটা ব্যাংকের কাছ থেকে, সেটা থেকে একটা, তাছাড়া তার থেকে বড় কথা হচ্ছে কোনো মেন্টর, যেটা আমাদের এখানে নেই। যেটা কোনো একটা বাচ্চা ছেলেরা দুজনে ব্যবসা করছে, যদিও আমার 25 বছরের উপরে বয়স রয়েছে, তো বাচ্চা জানি না আপনারা কারা বলবেন, বাচ্চা আমি তো তো আমার যারা মেন্টর তারা বলে যে আমরা বাচ্চাই। তো সেটা শুনতেও খুব ভালো লাগে যে এটা বাচ্চা ছেলেরা ব্যবসা করছে। তো সেখানে কয়েকজন দাদার কথা আমি উল্লেখ করতে চাই, যেটা প্রথমে হচ্ছে মেঘদূত রায়চৌধুরী টেকনো ইন্ডিয়ান। তো দেন হচ্ছে অরুণ কুমার মুখার্জি টেকনো থেকে পড়েছি আমি। প্রমোশন। তো অরুণ কুমার মুখার্জি চায়গ্রাম না, ওনার অনেকগুলি বিজনেস আছে। আমি চায়গ্রামটা বললাম কারণ চায়গ্রামটা কলকাতা, এবং কলকাতা খুবই পপুলার। তো অরুণদা মানে প্রচণ্ডভাবে মোটিভেট করেছে আমাদেরকে যে তোরা কর, চালিয়ে যা, অন্তত ব্যবসাটাকে মেরে ফেলিস না। মানে আমাদের সেই সময় যে অবস্থা হয়েছিল, আমরা পুরোটাই বন্ধ হয়ে যেতাম, মানে পুরো ব্যাংক্রাফ্ট হয়ে পুরো বন্ধ হয়ে যেতাম। রিসেন্ট ঘটনা, মানে 1 বছর এখনো হয়নি। তো সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াই। তো মানে যে মেন্টাল সাপোর্টটা একটা বড় মানুষের কাছে গেলে তাদের একটা অরা থাকে, এটা তুই মানবি 100%। যে মানে ধরো আমার সাথে কথা বলছে, আমি তোর বন্ধু, তোর হয়তো সেটা ফিল হবে না, কিন্তু ফিল হচ্ছে ওই জন্য তো আমি ওই জন্যই তো পডকাস্টটা চালু করেছি, সত্যি কথা বলতে। না একটা বন্ধুর সাথে মেলামেশা করা আর একটা বড় বিজনেসম্যান সাথে দেখা করা, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? তুই যদি ভাবতিস যে আমি একটা বিজনেসম্যানের সাথে কথা বলতে আসছি আজকে, তাহলে তুই একটা অন্য চোখে বা অন্য নজরিয়াতে তুই আমাকে দেখতিস। কিন্তু তুই এখন জানিস যে আমার বন্ধু, আমাদের মানে বন্ধু মানে এরকম না যে আমাদের সাথে 2-3 বারই কথা হয়েছে, কিন্তু খুব ভালোভাবে কথা হয়েছে এবং বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, বন্ধু হয়ে গেছে, বলে যেটা হয়। হ্যাঁ। তো কিন্তু একটা বড় মানুষ ইন দ্য সেন্স তাদের একটা ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, তার সাথে যখন আমরা কথা বলবো না, তাদের মানে একটা আলাদা একটা অরা থাকে যে এই দাঁড়াটা করেছে মানে আমিও করতে পারবো। মানে এই দাঁড়াটা যদি এই জায়গা থেকে এই জায়গায় যেতে পারে, তাহলে আমিও যেতে পারবো। যে অরুণদা বলে যে মানে আমি করেছি, তুই কেন পারবি না? অরুণদা মিডিল ক্লাস থেকে ফ্যামিলি থেকে বিলং করে আজকে একটা এই জায়গায় গেছে। তো মানে প্রথম মিটিংয়ে বলেছিল তোরা এরকম পার্ট অ্যান্ড পার্সেল লাইফ, মানে একটু কর, চালিয়ে যায় ব্যবসাটাকে। তো মানে অরুণদের সাথে 2-3 বার মিট করার পর আমরা প্রচণ্ড এইভাবে মোটিভেটেড হয়েছি। তো অরুণ দা, আমি কিন্তু তোমার নাম বারবার নিচ্ছি, ঠিক আছে? তো মানে অরুণদা ছাড়াও আরও লোক রয়েছে। তো মানে অরুণদা খুব ভালোভাবে, মানে রণদীপ দা আমাদের খুব সাপোর্ট করে, মানে মেন্টালি খুব সাপোর্ট করে, ভাই তোরা কর। অরুণদা অরুণদা সরি মানে রণদীপ দা মানে প্রচণ্ড সুইট, মানে এত সুন্দর করে কথা বলবে না, মানে ওরকম দাদাই পাওয়া যায় না, এরকম ব্যাপার। হ্যাঁ, কথা বলার মধ্যে একটা সুইটনেস তো আছে। যদি পার্সোনালি মিট করে নিত তাহলে একটা আলাদা বলতে স্টোরি। বাট হ্যাঁ, আমি আমার কথা থেকে আমি বেশি দাদাদের কথা বলছি, কারণ তারা আমাদেরকে মেন্টর করছে এবং হোপফুলি একটা ভালো জায়গায় পৌঁছাবো, এবং সেটাই আশা করছে। বাই দ্য ওয়ে, অ্যাকচুয়ালি অনেকবার কাটতে হচ্ছে, কারণটা হচ্ছে আমাদের ইন্টারাকশন হচ্ছে। আচ্ছা, কারণ কোনো এটা অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধাই কোনো অসুবিধা নেই, বরং কারণ আমরা এনার্জি। হ্যাঁ, আর একটু মানে আমরা এনার্জি নিয়ে নিচ্ছি বেশি বেশি করে মাঝখানে। কফি আছে, কফিও আছে। অ্যান্ড কফি বলাতে যেটা আমার মনে পড়লো সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এখন সলজি ক্যাফে অ্যান্ড সালজি তে আমরা আছি। এটা হচ্ছে সল লেকে, তো এখানে আসতে পারো, ঠিক আছে? অফিসিয়ালি মানে ওনারের নাম কি জানো? ধৃতিমান দা। যদি তুমি দেখছো এটা, থ্যাংক ইউ। অ্যান্ড বাকি যারা দেখছো এদিকে কলকাতা থেকে থাকো, ডেফিনেটলি এখানে আসতে পারো। সত্যি কথা বলবো, বেশ মানে একটা অ্যাকোয়াস্টিক, একটা ওয়ার্ম, একটা বেশ সুন্দর, মানে বই চাইলে ওদিকে বই রয়েছে, বই নিয়ে পড়তে পারো। শো করবে তারা এখানে শো করতে পারে। এখানে লাইভ মিউজিকও হয়, আর সেখানে বসে আজকে আমরা লাইভ পডকাস্ট করছি, লাইভ পডকাস্ট। ঠিক আছে, তো কথা এখান থেকে। আচ্ছা, যেটা তুই লাস্ট বলছিলি, তার থেকে আমার একটা জিনিস মাথায় এলো কি, এটা মানে তোরা বলছিস যে যখন একটা
কাইন্ড অফ মানে বন্ধ করে দেওয়ার দিকে তোরা যাচ্ছিলি, সেই জায়গা থেকে তোরা যখন আবার ব্যাক করলি, তো তখন তোদেরকে সব মানে তোকে আমি যখন জিজ্ঞাসা করলাম তুই কিছু না হলো 10 থেকে 15 মিনিট বোধ হয়, জানি না কতক্ষণ টাইম গেছে, বাট বেশ খানিকক্ষণ ধরে তুই ওটার ব্যাপারেই বলে গেলি কি উই গট মেন্টারশিপ, উই গট মেন্টাল সাপোর্ট। তো আমি এটা জানতে চাইছি, হোয়াট ডু ইউ থিঙ্ক মানে তাহলে কি মেন্টাল সাপোর্টটাই সবচেয়ে বেশি কার্যকরী মানে এরকম জায়গা থেকে আবার ব্যাক করাতে? ডেফিনেটলি, কারণ যখন টাকা পয়সা থাকবে না তখন তো মেন্টাল সাপোর্টটাই দরকারি। তার আর যদি এরকম ভালো ভালো মেন্টার পাওয়া যায় সেটা খুঁজে নিতে হবে তোমাকে। এবার তুমি যদি বাড়িতে বসে থাকো, এবার বলো যে আমি কিছুই করতে পারছি না, তা আমার মেন্টাল সাপোর্ট নেই, তাহলে হবে না। তো মানে কিছু করতে হবে, মানে যে একটা মানুষ সে তোমায় সময় দিচ্ছে, সে যেই হোক তার সময় দাম তোমাকে দিতে হবে। সে যদি একটা কথা বলে সে কথাটা শোনো, মানে ভুল হোক ঠিক হোক সেটা তো শোনার পর তুমি বুঝতে পারবে। ধরো কেউ একটা উপদেশ দিল বা কেউ একটা সাজেশন দিল, সে ঠিক হতে পারে ভুলও হতে পারে, কিন্তু তুমি তার কথা শুনে তাকে করে দেখো, চেষ্টা করো, কারণ তোমার কাছে কিছু নেই, তোমার কাছে সেই মুহূর্তে টাকা নেই বা কোনো কিছু নেই, যে যেভাবেই মেন্টাল সাপোর্ট থেকে দরকার হয়ে থাকুক না কেন, তার ব্রেকআপ হতে পারে, তার আমাদের মতো কোম্পানিতে একটা Downfall হতে পারে। ডাউনফল হতে পারে, Right. তো অনেক রকমের অবস্টাকলস আসতে পারে জীবনে। তো সেখান থেকে মানে ফ্যামিলি সাপোর্টও দরকার, ওটা তো মানে দরকারই। যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে, মানে আমি যেইভাবে ফ্যামিলি সাপোর্ট পাই এবং অনির্বাণ যেভাবে ফ্যামিলি সাপোর্ট পায়, তাহলে আমরা করতেই পারতাম না, করতেই পারবো না, পারতাম না দূরের কথা, পারবোই না। কারণ মানে আমরা হয়তো 12-14 ঘন্টা 15 ঘন্টাও কাজ করি, মানে তার বেশিও হতে পারে কোনো দিন। ওই জন্য ডেট পাওয়া মুশকিল হচ্ছিল ধরতে গেলে মানে মিউচুয়াল ডেট যেন হচ্ছিলই না। না যেটা তো সেই ক্ষেত্রে যেখানে আমি ছিলাম যে মেন্টরশিপ, তো সেই ক্ষেত্রে যখন ওই ডাউনফলগুলো আসবে না, তুমি যদি মনে করো যে এর কাছ থেকে আমি এটা করে সাজেশন নেবো, তার কথাটার দাম দাও, মানে এরকম না যে তার কাছ থেকে শুনলাম কিন্তু সেটা করলাম না, তো সেই ক্ষেত্রে দরকার পড়ে। ইউনো আমি এটা থেকে আমি অবশ্যই আজকে আমার দর্শকদের আমি একদম মানে পডকাস্ট সবে আমার এ নিয়ে বোধহয় মানে একদম শুরুর দিকে আমরা আছি, বেশ মাত্র এখন অব্দি আমরা 24টা এপিসোডও শ্যুট করিনি, ঠিক আছে, বা 20 এপিসোডও শ্যুট করিনি, সেখানে আমি এই জিনিসগুলো বলছি। বাট অ্যাকচুয়ালি জানিস আমার পডকাস্টটা চালু করার জন্য মানে পিছনে যেটা সবচেয়ে বেশি ড্রাইভিং ফোর্স বা এটাকে কন্টিনিউ করে যাওয়ার যেটা সবচেয়ে বেশি ড্রাইভিং ফোর্স এই জিনিসটাতে, দুটো জিনিস। প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে তুই যখনই বললি মেন্টাল সাপোর্ট, ঠিক আছে, বা ওই যে অরাটা ফিল করা, আমি এখানে বসে না আই ক্যান ফিল দ্যাট অরা, রাইট? সো ভুলভাল বলছে, এটা ওর বরাবর, ঠিক আছে, ওই জন্য এটা বলছে। বাট সিরিয়াসলি মানে যে কোনো গেস্ট তাদের একটা ডিফারেন্ট করাতে, ঠিক আছে। আমি যখন সুভাষিসের সাথেও যখন করেছি শ্যুট, আমি যখন অ্যাভেলোর সাথেও যখন শ্যুট করেছি, বা জনার্দন স্যারের সাথেও যখন শ্যুট করেছি, বা বিভিন্ন যারা আমার গেস্ট ছিলেন তাদের আলাদা একটা ওরা, অ্যান্ড আমি শিখতে পারি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমি একটা ইন্টারভিউ করতে পারতাম, মানে এটা এক ধরনের ইন্টারভিউ বাট ইন ডিফারেন্ট ফর্মে, ঠিক আছে। সো আমি আপনি কীভাবে সো মানুষ না, আমার এটা মনে হয় আজকালকার দিনে আমরা না যতক্ষণ না সেই মেরেই যায় এই ভাই আমারই মতন একটা জায়গা ছিল বা আমার মতনই ভাবে, এই জিনিসটা যদি কানেক্টিং ব্যাপারটা যত আসে তত সে শিখতে পারে, তত সে গ্রহণযোগ্য ব্যাপারটা হবে, রাইট? তো যার জন্য আমার মনে হয় দেওয়া নেওয়াটাও বেশি হবে, যার জন্য অ্যাকচুয়ালি আমার পডকাস্ট ব্যাপারটা হচ্ছে কি আড্ডা চলে, ঠিক আছে। কি একে মানে পল্লব কি এখানে যদি স্যুট টাই ফাই পরে একদম আলাদা গ্রহের কোনো মানুষ মনে হতো, দ্যাট মানে সেটা একটা আলাদা, তখন আমরা ওরা বয়ে যেত। বাট নো, আমার মনে হয় না একটু আমাদের ইয়েতে নেমে এসে মানে কানেক্টিং ব্যাপারটাতে এসে তুই যদি তোর ব্যাপারগুলোকে বলিস, তোর যা যা অ্যাকচুয়ালি মানে তোরা কি করছিস সেটা বেশি শেখা মানে গ্রহণযোগ্য, যেটা এখন হচ্ছে পডকাস্টের মতো। এবার সেটাই উচিত, সেটাই জরুরি। আমার মেন্টর সেটাই আমাকে বলে যে আমি যেটা করছি তোর থেকে এখন হয়তো দেখবি ঘুরলে তোরও নিচে কেউ রয়েছে, মানে নিচে ইন দ্য সেন্স হয়তো তারা খারাপ কন্ডিশনে, খারাপ কন্ডিশনে, তাদেরকে মোটিভেট কর। তোরা হয়তো একটা জায়গা থেকে একটা জায়গায় গেছিস, তাদেরকে মোটিভেট করে। এবার তোর পালা হচ্ছে তো এইটা, মানে আমি তোদেরকে দিচ্ছি, হয়তো আমি তোদের থেকে কিছু পাচ্ছি না, মানে তোরাও এক্সপেক্ট করিস তাকে দিয়ে তোরা কিছু পা, অন্তত সাইকেল গন, হ্যাঁ সাইকেলটা চলতে থাকুক, যে আমি কাউকে হেল্প করেছি, সে আবার কাউকে হেল্প করুক কিছুদিন পর, সেই জায়গাটাকে ওভারকাম করে। গ্রেট। তো যেভাবে তুই লোকজনকে জোড়ার কথা বলি, সেখানে আমার একটা জিনিস মাথায় এলো, তোর মার্কেটিংটাকে কিভাবে স্ট্র্যাটেজাইজ করছিস? মানে তোরা কি ভিডিও বা মার্কেটিং এরকম কিছু জিনিসে যাচ্ছিস, বা কি করে তোরা ইয়ে করছিস? না, প্রথম থেকে আমাদের একটাই মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা ছিল, সেটা এখনো অবধি মেন রয়েছে, যেটা হচ্ছে আর্টিস্ট মার্কেটিং। আর্টিস্ট মার্কেটিং, হ্যাঁ, কারণ হচ্ছে যে আর্টিস্টদের সাথে আর্টিস্টরা যেটা ভালো বলবে
সেটা সবাই কিনবে। যেটা আমি প্রথমে একদম উদাহরণ দিয়েছিলাম অরিজিৎ সিং, হ্যাঁ। গিটার বাজাচ্ছে, সেই জন্য সব সিঙ্গাররা এখন দেখবি সব জায়গায় ক্যাফে হোক বা কোনো মানে এখানেও অনুষ্ঠানে হোক, সেখানে গিটার নিয়েই লোকে গান গাইছে। সিঙ্গাররা তো এখন প্রচণ্ডভাবে গিটার বাজায়। তো সেরকমভাবে যে একজন ভালো পারকাশনিস্ট, যেমন আমি বলে রাখি এখানে আমাদের এই সেগমেন্টের সুবিধার্থে, যে আমাদের কলকাতা বড় বড় আর্টিস্ট যেমন গৌরব চ্যাটার্জি, গাবুদা, হিমাংশু শেখর দাস, আপুদা, তারপর হচ্ছে কলকাতার সম্বিত চ্যাটার্জি যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সম্বিত চ্যাটার্জি, সে পণ্ডিত শুভেন চ্যাটার্জির ছেলে সম্বিত চ্যাটার্জি, তারপরে আরও বড় বড় আর্টিস্ট রয়েছে কলকাতাতে এবং বোম্বেতে। এখন নাম মনে পড়ছে না এর মধ্যে, সরি। বোম্বেতে রয়েছে দর্শন দোষী, জিনো ব্যাংক, সবাই আমাদের কামান বাজায়। সাউথে রয়েছে চারু ওয়ারিয়ারন, বিসি মঞ্জুনাথ, এরকম প্রচুর মানে ড্রামস মঞ্জুনাথ, স্টিভেন স্যামুয়েল ডেভিসি। আমি সাউথের একটা ভিডিও দেখছিলাম বাই দ্য ওয়ে, যে কাউন বাজাচ্ছে, ওদেরই বোধহয় ইউটিউব চ্যানেলে দেখছিলাম, কাপ্পু। ওটা তাহলে স্টিভেনের ভিডিও। স্টিভেন খুবই পপুলার সাউথে, চেন্নাইতে মানে অনেক হিউজ ফ্যান ওর। তো বোম্বেতেও রয়েছে খোয়াবাড়িয়া, রয়েছে গণেশ বজি রয়েছে। তো এদের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটাকে শোকেস করি, তারা ভালো বলে তাদের অনেক ফলোয়ার হচ্ছে, অটোমেটিক্যালি ওই সেম সাইকেল গোজ অন, ওটা চলতেই থাকবে। আবার কিছুদিন পরে হয়তো সেখান থেকে কোনো আর্টিস্ট উঠবে, সেটা আমরা সবসময় হোপ করি যে নতুন আর্টিস্ট আসুক। অর্গানিক্যালি ব্যাপারটা বাড়ছে, হ্যাঁ। তারা ইউজ করছে, তারা ভালো বুঝছে, তারা অন ক্যামেরা বলছে বা বাজাচ্ছে, সেটা চোখে পড়ছে, একদম, ব্র্যান্ডিং একদম। হচ্ছে। সেটাই ওইটাই আমাদের মেন। দেন আমরা অ্যাজ সাচ কোনো মার্কেটিংয়ে কোনো খরচা করি না, জিরো মার্কেটিং। তুই করবি না আগামী দিনে? ইচ্ছা আছে না করার, বাট করতে হবে। মানে বড় করতে গেলে, ব্র্যান্ডিং করতে গেলে হ্যাঁ। তোকে মানে পুশ করার জন্য তোকে করতেই হবে। মার্কেটে পুশ করে হবে না, পুল আনতে হবে, তবে পুশ হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। আচ্ছা। এই মুহূর্তে আমি টানটা বলতে পারছি না, আচ্ছা, তো এরকম একটা ব্যাপার আছে যে ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারবি? হ্যাঁ, ব্যাপারটাকে এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে যদি আমি মার্কেট ডিমান্ড ক্রিয়েট না করতে পারি, আমার প্রোডাক্টটা সেল হবে না। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমরা ওই ভিডিওগুলোর মাধ্যমে যদি প্রোডাক্টটা আরও বেশি বেরোয়, মানে প্রোডাক্টটা আরও বেশি চোখে আসে, কারোর সাউন্ড আসে, কারণ আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সবাই সাউন্ড শুনবে তারপর কিনবে। ট্রু, সত্যি তো কথা। ওইভাবেই চলতে থাকছে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা। গ্রেট, গ্রেট। নেক্সট আগামী দিনে কি প্ল্যানিং আছে, মানে এই আর্টিস্টিক প্রমোশন ব্যাপারটাকে কোন দিকে নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে? আর্টিস্টিক প্রমোশনটা যেরকম চলছে সেরকম, এবার আমরা পারফরমেন্স মার্কেটিংয়ের দিকে জোর দিতে চাইছি, যাতে আমাদের ব্র্যান্ডিংটা আরও বেশি ভালো হয়। পারফরমেন্স মার্কেটিংয়ে কী হয়, যে একটা পারফরমেন্স মার্কেটার থাকে, মানে এটা একদম ডেফিনেশন বলছি, একটা পারফরমেন্স মার্কেটার থাকে, সে আমাদের ব্র্যান্ডটাকে বা আমাদের প্রোডাক্টটাকে পুশ করবে, তার বদলে সে একটা কমিশন নেবে। এটা হচ্ছে পারফরমেন্স মার্কেটিং, এবং এর ফলে হিউজ সেলস জেনারেট হয়। মানে কিছুদিন আগেই শার্ক ট্যাঙ্কের একটা কোম্পানি আছে সিনেমান কিচেন বলে, ওদের আগের বছরের সেল ছিল ওই 80 লাখ টাকা মতো, কিন্তু নেক্সট ইয়ারের সেল হয় 6 crore। মানে সবাই অবাক হয়ে যে তোমরা কী করে করলে, তার পারফরমেন্স মার্কেটার। তো আমরা ওটা চেষ্টা করছি অনবোর্ড আনার, হোপফুলি করতে পারবো, দেন আমাদের ওইটাই মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে রাখবো সেকেন্ড। শার্ক ট্যাঙ্কের যখন কথা বললি, যতদূর আমি দেখছিলাম বা ইনফরমেশন তোদের ব্যাপারে যেটুকু পাওয়া যায় আর কি গুগলে, আচ্ছা, আমি দেখছিলাম যে তোরা তো শার্ক ট্যাঙ্কে বোধহয় একবার গেছিলি। তো হ্যাঁ, একটু পুরো এই ব্যাপারটা একটু বল না, শার্ক ট্যাঙ্ক এখন একটু আমাদের ভিউজ আসবে আর কি। আমরা সিজন 1-এ যখন ওই অডিশন হচ্ছিল তখন আমরা গেছিলাম, আমরা ফর্ম ফিল আপ করি, দেন আমরা সিজন 1-এ অডিশন দিল্লিতে যাই। তো সেখানে আমাদের ভালোভাবে ইন্টারভিউ খুব ভালোভাবেই হয়, কিন্তু সামহাও ওদের হয়তো মনে হয়নি যে এটা এখন হয়তো ম্যাচিওর হয়নি, তো সেই জন্য আমরা অ্যাপিয়ার্ড হইনি। বলেছিল যে যদি তোমরা সিলেকশন হও তাহলে তোমরা বোম্বেতে তোমাদেরকে ডাকা হবে। তো সেইভাবে কোনো মেলও আসেনি, তো সেই জন্য আমাদের হয়তো ডাকা হয়নি। ডাকা হলে যেতাম, তখন দেখাই যেত। তখন আমরা অনেকটাই ছোটো ছিলাম, আরও ছোটো ছিলাম, আরো ছোট ছিলি তো। আবার মানে বড় হয়ে ছোটোবেলা ছোটো ইন দ্য সেন্স ম্যাচিওর, এখন যতটা ম্যাচিওর ব্যাপারটা বুঝি, তখন সেখানে সেই দিক দিয়ে আর কি ছোটো ছিলাম। হ্যাঁ, না মানে স্বাভাবিক, সেটাই বলতে চাইছে। ঠিক আছে, ওরা কি ওয়ার্ডস পে মত যাও, ভাবনাও পে যাও। তো আচ্ছা, তো তুই বলছিলি তুই ছোট ছিলি তখন, তোরা তখন ছোট ছিলি, তো ছোট থেকে বড় হয়ে শার্ক ট্যাঙ্কে যাওয়ার কবে আমার ইচ্ছা আছে? ইচ্ছা আছে তো ওরকম ভাবে, ইচ্ছা করলে তার যাওয়া যায় না। আবার ফিক্স করেছিস নেক্সট যদি শার্ক ট্যাঙ্ক না গেলেও ফান্ডিং পাওয়া যায় না এরকম কোনো ব্যাপার নেই, ফান্ডিং পাওয়া যায়, কিন্তু দেখা যাক, মানে এটা মার্কেটিংয়ের জন্য হয়তো পরের বছর চেষ্টা করবো আবার। অ্যাকচুয়ালি আমার মনে হয় শার্ক ট্যাঙ্কটা না যত বেশি তোর মানে ফান্ডিং ব্যাপার, তার থেকে আর 10x মার্কেটিং অ্যাকচুয়ালি তাই। কারণ না জাস্ট ওই একটা কোম্পানি এসেছিল শার্ক ট্যাঙ্কে, যারা ওই মানে 5 মিনিটে বলছিল যে খাবার বানার রেসিপি রয়েছে, তো ওটা শার্ক ট্যাঙ্কে ফান্ডিং পায়নি,
100 CR ভ্যালুয়েশনে ফান্ডিং চেয়েছিল, বাট ওটা শার্ক ট্যাঙ্কে ফান্ডিং পায়নি, বাট এয়ার হওয়ার পর ওটা 134 ক্রোর্সের ওরা ভ্যালুয়েশনে ওরা ফান্ডিং পেয়েছে, মানে বেনিফিটেড হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো ওটা মার্কেটিং এর অনেকটা বেশি কাজ। হ্যাঁ হ্যাঁ আমাকে আরো একটা জিনিস বলো, যেহেতু মার্কেটিং এর কথা হচ্ছে, হ্যাঁ। তো গপ্পু হ্যাঁ রাইট থেকে কেন কিনবো? বিকজ আমি কোশ্চেনটা কেন করছি সেটাও বলি। যে যখনই আমাদের মাথায় গিয়ে থাকে না, একটা হচ্ছে দেখ আমাদের কাছে এখন টাকা পয়সা নেই, ঠিক আছে, যত কমে সেই আমরা যেটাকে বলতাম চায়না বাজার, হ্যাঁ। মানে সেই ধর্মতলা ব্র্যান্ড আর কি, একটা কিছু কিনে কোনো রকম চালাই, টাকা জমাবো, দেন ভাই বড় ব্র্যান্ডেড কিছু করবো, ঠিক আছে। তো এই জায়গা থেকে, ঠিক আছে, গপ্পুকে লোকাল ব্র্যান্ড ঘর কা মুরগি ইজ অলওয়েজ ডাল বরাবর, ঠিক আছে, মানুষ কেন কিনবে? মানে তোদের সেখানে কি বক্তব্য? এই যে এখানে যে একদম চিপ থেকে ওঠার পরে যে কিনবো, ওইটার মাঝামাঝি হচ্ছে আমরা ফিট করি, ঠিক আছে, মিডিল এজে আমরা ফিট করি, মানে একদম লো না আবার একদম এক্সপেন্সিভ না, তুমি এক্সপেন্সিভ ফিলটা পাবে আমাদের প্রাইস পয়েন্টে। মানে আমি যদি আমার যে প্রোডাক্ট লাইন আপ রয়েছে সেই হিসাবে যদি বলি যে পার্ল মাইনেল কাউন যদি এটা 25,000-30,000 কেনেন, সে আমাদের কাউন কিনতে পারবে B02 মডেল বা C03 বা টিল্ট কাউন 7 থেকে 8,000-এর ভিতরে, কি সেম ফিল সেম আওয়াজ, মানে উল্টে আমাদের যে একটা টিল্ট কাউন যেটা বলেন যে মডেলটা, ওটা বসে যারা কাউন আর্টিস্ট যদি বসে বাজায় তাদের ব্যাক পেন হবে না, ঠিক আছে, কারণ ওটা স্লান্ট এরকম, মানে তার জন্য এরকম নিচু হতে হয় না, এরকম ভাবেই বাজানো যায়, তার জন্য ব্যাক পেনটা হবে না। তো সেই মডেলটা কিন্তু কারণ নেই, এখন অনেক ব্র্যান্ড করছে, আমি তার নাম নিতে চাই না, মানে ওই মডেল সেম মডেল আমাদের মতো করে অনেকে মার্কেটে আসছে। আমাদের ডিওপি রিক্তার ওর একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, সেটা আমি করে দিই, ঠিক আছে। সেটা হচ্ছে কি ওর একটা কি যেন বলছিলি, নামটা বলে দে, আমি বলে দিচ্ছি, কি প্রোডাক্টটা যেন বলছিলি তুই বানানো, সিগার বক্স গিটার, তো মানে যেটা তোরা বানাস না, রাইট? তো এরকম টাইপের যদি কারো কোনো ইচ্ছা থাকে, তো সেটা তোরা মানে সেখানে তোদের কি পেতে পারে? হ্যাঁ অবশ্যই, আমার অনির্বাণের একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা করব, যে একজন লোক এলো, সে বললো যে সেটা প্রথমে কনসেপ্ট দিল, প্রথমে মানে শুরু হবে ভিডিওটা এরকম, মানে আমরা ভেবেছিলাম এটা আমরা আমাদের মার্কেটিং হিসাবে ইউজ করবো, বাট আমি এখানে বলে দিচ্ছি যে আমরা ভেবেছিলাম যে একটা লোক এলো, সে ভাবলো যে আমি একটা ইনস্ট্রুমেন্ট বানাবো, আমাদের কাছে সব রয়েছে, র মেটেরিয়ালস রয়েছে, একটা যে করে যে বানায় সেই ওয়ার্কার রয়েছে, কালার সেকশন রয়েছে এবং ফিটিং সেকশনও রয়েছে, সবই রয়েছে, আমাদের পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। তো সে এলো, সেটা কনসেপ্ট বললো যে আমার এরকম জিনিস চাই, তো সেটা কনসেপ্ট দিল, সেখানে কাটিং হলো, সেখান থেকে তারপরে ঘষা বা মাজা যাই হোক, সেখান থেকে কালার হলো, ফিটিং হলো, সে পুরো রেকর্ডিংটা আমরা করে সেটা মার্কেটিং করতে চাইছিলাম। তো সেটা করে যে কোনো লোক যদি, মানে আমরা এখনও কাউন স্পেশালিস্ট বলতে গেলে, তো আমরা গিটার এখনও স্টার্ট করিনি, হোপফুলি আমরা আর 2-3 মাসের মধ্যে গিটার স্টার্ট করে দেবো, দেন তখন সিগার গিটার করতেই পারে যদি কেউ চায়, কিন্তু তার কাছে কনসেপ্টটা থাকতে হবে সে কী চাইছে, মানে আমরা তো ওটা বানাবো না, সে যেরকম ধর এরকম হলো ব্যাপারটা যে সে সিগার গিটার ছিল, তখন তারপর বললো সাউন্ড আসছে না, কি সেটা কিন্তু আমাদের হাতে নেই, সে যে মেজারমেন্টটা দেবে, আমাদের কারণ কিন্তু একটা পার্টিকুলার মেজারমেন্টের উপর তৈরি হয়, আমি যে সেটা থেকে অনেকটা উপরে চলে যাই বা অনেকটা নিচে চলে যাই, সাউন্ডের কিন্তু হেরফের হবে, একটা হয়তো বিগিনার সেই সাউন্ডটা বুঝতে পারবে না, বাট যারা মিউজিক করছে বা যারা ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে সে ধরে নেবে যে এখানে কিছুটা গন্ডগোল রয়েছে, তো সে যদি বানানো হয়ে গেল তারা বলে না আমি ফিল পাচ্ছি না, তো সেখানে কিন্তু তখন সেটা সমস্যা হতে পারে, কারণ ব্যাপারটা এটাই যে ওই সাউন্ডটা ওই রকমই আসবে, সে যে মেজারমেন্টটা দেবে। গ্রেট। আচ্ছা, এবার একটু গপ্পু, কাহন, ব্যবসা বাণিজ্য এগুলো থেকে একটু পল্লবে আসি। হ্যাঁ ডেফিনেটলি, পাক্কা তো? হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল কোশ্চেন যাবে কিন্তু, যদি বলা যায় ডেফিনেটলি বলবো। এমনি হলে তো আমাদের এডিটর মহাশয় আছে, কেটে দেওয়া উচিত। নো, খুব সুইট, ওর ভয়েস খুব ভালো, গলার টোন পিছন থেকে বলছে না 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 না। হ্যাঁ বল। তোর এখন এজ কত? আমার এই 26-27। বিয়ের ব্যাপারে ভাবিস? ভাবতে তো হবে, বাড়ি থেকে তো বলছেই না, নিজে থেকে কি বলছিস? হ্যাঁ ভাবি, আমার গার্লফ্রেন্ড আছে, আমি ভাবি। অনেস্ট কনফেশন, আমার গার্লফ্রেন্ড আছে, ডেফিনেটলি ভাববে।
কত বছর রিলেশনে আছিস মানে ইফ ইউ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই তো আমার উপর প্রচণ্ড রেগে যাবে, আমি এক্সাক্ট 5 বছর তো হবেই, মানে যদি বেশি হয় সেটা ঝাড়বে যে তুমি কেন 5 বছর বললে, আর যদি কম হয় তাহলে বেশি বলে দিয়েছি। 5 বছর হবেই, 6 বছর হবে এই বছর। 5-6 বছর, হাফ আর ডিকেড। হোয়াট ইজ দ্য সিক্রেট? মানে এই রিলেশনশিপ 5 বছর ধরে টিকে থাকে মানে হিউজ। হ্যাঁ, সিক্রেট তো ওই, মানে সিক্রেট ওই, সিক্রেট ও হ্যাঁ ওই, হ্যাঁ কারণ হচ্ছে যে মেনটেন করা যে ব্যাপারটা বা একটা সম্পর্ক টিকিয়ে রাখা যে ব্যাপারটা, পুরো ক্রেডিটটাই হচ্ছে ওর। ওকে, ও অনেক কিছু শিখিয়েছে আমাকে, তো পুরো সিক্রেটটাই ও, যে একটা সম্পর্ক টিকিয়ে রাখা। আগে আমি একরকম, আমার মাইন্ডসেট একরকম ছিল, এখন মাইন্ডসেট আমার আর একরকম হয়েছে, সে পুরো ক্রেডিটটাই ওর, যে সম্পর্ক টিকিয়ে রাখা। আউট করে ওরকমভাবে কিছু করলে কিছু হয় না, মানে অনেক ব্যাপার থাকে না, সেই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে রাখা বা মাথা ঠান্ডা করে রাখা, যে তুমি এইটুকুনি করবে, এইটুকুনি বাইরে তুমি যেতে পারো না, অন্য লোক অফেন্ড হতে পারে তোমার এই কথার জন্য, সেই জিনিসগুলোকে বলা, সেগুলোকে বলিয়ে করানো। তো সেটা তো ও যদি না করতো তাহলে তো আমি করতে পারতাম না, তো এখানে ওর অনেকটাই হাত রয়েছে। এটা শোনার পর আরো বেশি আমাকে নিজেকে সিঙ্গেল মনে হচ্ছে। না না, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। যাই হোক, সিরিয়াসলি লাইক হোয়াট ইজ লাভ অ্যাকর্ডিং টু ইউ? মানে আমি একটু এটা প্রশ্ন উত্তর দিবি তার আগে দেরি দেওয়া যাবে না। হ্যাঁ, ওকে ওকে, ডেফিনেটলি যত দেরি হবে পুরো কোশ্চেনটা কমপ্লিট করে ততক্ষণ আমার ভেবে নিতে সুবিধা হবে। হ্যাঁ, ততক্ষণে আমি একটু বক বক করা মানুষ আছে, ঠিক আছে? একদম, একদম। অ্যান্ড আমার মানে বেশ কয়েকজন একটু বলেও এই কথাটা, মানে কয়েকজন আছে যারা পডকাস্টকে পডকাস্টের মতন দেখে না, আড্ডা হিসেবে দেখে না, তারা ভাবে ইন্টারভিউ। তো তারা বলে তুই গেস্টকে কেন বলতিস না, তুই কেন বলিস? অ্যান্ড কিছুজন আছে তারা বলে যে ভাই তুই আমাদের সামনে এত বকিস, ওখানে চুপচাপ মাথা নাড়ি শুনিস কি করে? আমার একটু বলা হয়ে যাবে। না মানে আমি যখন প্রথম পডকাস্টটা স্টার্ট করেছিলাম, আমার প্রথম দিনে আমি একটা কোশ্চেনটা, মানে তখন কোশ্চেন প্রিপেয়ার করেছিলাম, অ্যান্ড ওয়ান অফ দ্য কোশ্চেন ওয়াজ কি হোয়াট ইজ লাভ অ্যাকর্ডিং টু ইউ, বিকজ শি ওয়াজ ম্যারিড, মানে উনি ম্যারিড তো, এবং এত বছরের রিলেশন, তো ওনার কাছে ভালোবাসা জিনিসটা কি, এটা আমার প্রশ্নের আমার কাছে প্রপার কোনো উত্তর নেই। আমি মানে ফিলোসফিক্যালি বা নিজের ভিতর থেকে আমরা তো কোনো উত্তর খুঁজে পাইনি, বুঝতে পারি না, ঠিক আছে? তাকে জিজ্ঞাসা করেছিলাম এবং সেখানে বলেও ছিলাম কি এটা হয়তো আমার প্রত্যেকটা গেস্টের ক্ষেত্রে থাকবে, ঠিক আছে? তো তারপরে আমি না কোশ্চেন মানে ভেবেছিলাম যে প্রশ্ন করবো সবাইকে, কিন্তু প্রশ্নটা করা হয়নি, ঠিক আছে? এবং লাস্ট এপিসোড যেটা শ্যুট করলাম সেখানে জিজ্ঞাসা করেছিলাম, তার আগের এপিসোডটাতে জিজ্ঞাসা করেছিলাম, এবার হয়তো এটা কন্টিনিউ করবো, দেখি কতদূর করা যায়। সো তার মধ্যে তুই তো রিলেশনে আছিস, তো ভেরি মাচ রিলেভেন্ট ফর দিস, ঠিক আছে? তো ভালোবাসা কি? ভালোবাসা কি? বড় অসহায়। হ্যাঁ, কি কি কি? বড় অসহায়। না না না, ব্যাপারটা হচ্ছে যে রেসপেক্ট প্রথমে টু ইচ আদার, মানে দুজনকে সম্মান করা, দুজনের ব্যাপারটা বোঝা, দুজন কি চাইছে। মানে সাপোজ আমি বিজনেস করি, ও আমাকে প্রচণ্ডভাবে মোটিভেট করে, ও বিজনেস করে, ওর একটা আলাদা বিজনেস রয়েছে, সেখানে আমি চেষ্টা করি ওকে যতটা সাপোর্ট করা যায়। প্রমোট করতে বলিস? ফাইলস ক্রিয়েশন, ইনস্টাগ্রামে ফাইলস আছে, PAYELS। কি পাওয়া যায় ওখানে? লেডিস মানে গার্মেন্টসের যে টেলারিং মেটেরিয়ালগুলো হয় সেগুলো ওর সব পাওয়া যায়। মানে একটা ব্লাউজ হোক বা সালোয়ার হোক বা মেয়েদের যা যাবতীয় জিনিস বানানোর জন্য সেই যে র মেটেরিয়ালসগুলো, সুতো হোক বা সূচ হোক বা এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। এগুলো ওখানে পাওয়া যায়। এটা কেষ্টপুরে ক্রিশ্চিয়ান বাজারে ওর শপ রয়েছে। ওকে, এটা শুটটা প্রমোশন হয়ে গেল, ফ্রি প্রমোশন তো বলে কিছু হয় না, তো এরপরে গিয়ে আমি অ্যামাউন্টটা নিয়ে আসবো। না, যখন গার্লফ্রেন্ড হবে তখন একটা ফ্রি ব্লাউজ ফাইলস তরফ থেকে ওর গার্লফ্রেন্ডের জন্য। আমার গার্লফ্রেন্ড হবে না, ডিরেক্টলি বিয়ে না হবে। না না, এই যদি কেউ কমেন্ট করো হোয়াট ইজ দিস। আচ্ছা, না না, ওকে প্লিজ কন্টিনিউ। আমার মানে টপে ইন্টারাপ্ট করতে হ্যাঁ, ভালো ওই তো লাগে, মানে ফিরকি নিতে আর কি। যে রেসপেক্ট করা, একে অপরকে দুজনকে সাপোর্ট করা, সে কি চাইছে লাইফে সেটার পাশে দাঁড়ানো যতটা সম্ভব। হয়তো মানে দুজনের মতভেদ তো হবেই, মতভেদ যদি না হয় তাহলে সেটা রিলেশনেই নেই। আমি তো সেটাই মনে করি, যদি ঝগড়া যদি না হয় তাহলে সেটা রিলেশনেই নেই, মানে দুজনকে অ্যাডজাস্ট করে চলছে। তাহলে যদি ঝগড়া না হয়, যদি দুজন যেটা বলছে হ্যাঁ বলে দিচ্ছে,
তাহলে সেটা রিলেশনেই নেই, তারা একটা মানে একটা বাবেলের মধ্যে বসবাস করছে, যে না ও আছে আমি আছি, আমার কাজ মিটে গেল, আমিও বেরিয়ে যাবো একটা টাইমের পর, ও একটা টাইমের পর বেরিয়ে যাবে। নিজেকে প্রকাশই না করা। হ্যাঁ, নিজেকে প্রকাশ না করতে পারে, ওই একই ব্যাপারটা না, না, মানে নিজেকে প্রকাশ না করা হয়ে যাচ্ছে না, হ্যাঁ, নিজেকে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এবার আমি যদি কি সেটা যদি ও না জানে, বা ও যেটা কি, ও অ্যাকচুয়ালি যেটা কি সেটা যদি না জানো, একটা বিয়ে বাড়িতে একটা মেয়েকে দেখা আর একটা ঘুম থেকে উঠে একটা মেয়েকে দেখা আকাশ পাতাল তফাৎ। সেটাকে তোমাকে ভেবে রাখতে হবে যে দুজনকেই আমি মেনে নিতে পারবো নিজের গার্লফ্রেন্ড হিসাবে বা ওয়াইফ হিসাবে। লাইনটা কিন্তু সেটা বললো, আমি এটা মনে রাখবো। গার্লফ্রেন্ড হিসেবে, সরি, ঘুম থেকে ওটা মেয়েকে দেখা আর মেয়ে, হ্যাঁ, আহা। যখন আমরা মানে আমাদের যাই, যে আমাদের বিয়ে বাড়িতে গেলে একটা, এখন হয়তো এরকম ভাবে দেখা হয় না, কিন্তু গাল খাবে কি দেখবে যখন গাল দিবে। না, আমার ও দেখলে তো গাল খাবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমার বাবা মা দেখে তখন সমস্যা। কিসব বলছে ভিডিওতে, সবাই দেখবে। আমার বাড়িতে যদি মামা মাসিকে পাঠায় তখন তুমি কিসব বলছে ভিডিওতে, এত লোক। না না, এটা কমন ব্যাপার। না না, আমার মনে হয় আমার তারা- মনে হয় এখন সেই এজ যদি চলে এসেছে, এটা নিয়ে ওপেনলি কথা বলা যেতেই পারে। আর এটা আর আমার মনে হয় দেখ, এটা তারা বুঝবে, বিকজ এটা প্রচুর কমন জিনিস, একটা নারী একটা পুরুষের প্রতি আসক্ত হবে। আসক্ত বেশি দূর চলে গেল, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক 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 মানে টার্ম। কি হবে? হ্যাঁ। আর একটা পুরুষ, তো ইটস কমন, ঠিক আছে। তো আমার মনে হয় সেগুলো নিয়ে কথা বলা যেত। ফাইন, আচ্ছা, তুই বললি এখান থেকে আমার একটা মানে কন্ট্রাডিকশন আসছে বেসিক্যালি। তুই বললি যে অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা যেন না হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমার পার্সোনালি এটা মনে হয়েছে কি, আজকের দিনে যে এত ব্রেকআপ বা এত ডিভোর্স যেটা বাড়ছে, তার পিছনে মেন কারণটাই হচ্ছে আমরা না অ্যাডজাস্ট করবোই না কিছুতে, ঠিক আছে। আমার এটা পার্সোনালি মনে হয় যে আমি অ্যাডজাস্ট করবো না। হাউ ক্যান হি সে লাইক দিস, হাউ ক্যান শি ডু দিস। তো আমার মনে হয় কোথাও না কোথাও সেটা রিলেশন ভাঙার পিছনে একটা বহুত বড় কারণ। আর তুই বলছিস যে না অ্যাডজাস্ট কেন করবো। সো তো কি মনে হয় অ্যাডজাস্টমেন্ট রিলেশনের জন্য দরকার আছে, রিলেশন হ্যাঁ, লং টার্মে টেকার জন্য? অ্যাডজাস্ট তো দরকার আছে, অ্যাডজাস্টের জন্য ফিশি না দেখতে লাগে। মানে আমরা তো এখানে রিলস কালচারের উপর চলছি না, যে 30 সেকেন্ড হচ্ছে না 3 সেকেন্ড। এখন আমি রিলস কন্টেন্ট বানাই, তো আমাকে মাথায় এটা রাখতে 3 সেকেন্ড প্রথমে একটা মানুষকে হুক করে রাখতে হবে। তো আমি তো সেই কালচারে বিলং করছি, ঠিক আছে। তো আমার কি করে একটা মানুষের সময় নেই যে তাকে বুঝবো, বা যেটা হচ্ছে সেটা সেই কারণেই হচ্ছে, কারণ আমরা ছোটবেলা থেকে এখন যারা বাচ্চারা, মানে আমার বলাটা ঠিক হবে না, কিছু please কিছু মানে সন্তানদেরকে আমি দেখেছি তাদের বাবা মার মোবাইল দিয়ে দিচ্ছে, মানে সেটা তার সে রিলস ঘুরিয়ে আছে, সে তখন কথা বলতে শেখেনি কিন্তু মোবাইলটা পুরো চালাতে পারে। কিন্তু তারাও এটা বুঝতে পারছে না যে এটা ফিউচারে কি এফেক্ট হতে পারে কোনো না কোনোভাবে। মানে আমরা যে ছোটোবেলায় শিখি, এটা হচ্ছে স্টিভ জবসের কথা, ঠিক আছে। মানে এটা আমি প্রচণ্ডভাবে মাথায় রেখেছি, মানে আমি ইংলিশের টার্মটা বলতে পারছি না, বাট উনি বলেছিলেন এটাই, যে তুমি লাইফে যেটা করবে সেটা তোমার ফিউচারে কোনো না কোনোভাবে কাজে লাগবেই। তো সেটা 100% agree করি। হ্যাঁ, তো উনি বলেছেন, কিছু তো ভেবেই বলেছেন। না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি একটা জন্মে যে সবে তাকে একটা ভালো এডুকেশন নাও, অন্তত ভালো বিহেভিয়ার শেখানো, বা সেই দিকে আমরা না করে ওখানে মোবাইল দিয়েছি নাকি সে দুষ্টুমি করবে না। এবার আমি জানি না আমি কতটা ভালো প্যারেন্ট হতে পারবো, বাট এইটা তো অন্তত করতেই দেবো না, এটা তো ফর শিওর, যেটা রিলস কালচারে অন্তত তার ছোটোবেলাটাই কাটাতে দেবো না। মেবি তোর যখন কিডস হবে বা সেই তুই যখন প্যারেন্ট হবি, তখন হয়তো রিলসের কোনো আদার ফরম্যাট চলে আসবে, বা হয়তো অন্য কিছু না, হতেই পারে, চেঞ্জ হচ্ছে। হতেই পারে, কারণ টিকটক আমাদের দেশে ব্যান, বাট ইউএসএ বা চায়নাতে ওরা লং ফর্ম কন্টেন্ট প্রমোট করছে। আচ্ছা টিকটক ব্যাক টু ইউটিউব ফরম্যাট। আচ্ছা, যদি আমি জানি না এটা সিরিয়াসলি। হ্যাঁ, সিরিয়াসলি, Okay. যদি বাইরে পড়াশুনো মানে রিসার্চ করে দেখি যে টিকটক ব্যাক টু ইউটিউব ফরম্যাট, ওর টিকটক এখন মানে রিচ কমিয়ে দিয়েছে ওদের শর্ট ফর্ম কন্টেন্টকে। এখন ওরা 15 মিনিটের ভিডিও, 25 মিনিটের ভিডিও প্রচণ্ডভাবে পুশ করছে, যাতে টিকটকে লং ফর্ম কন্টেন্ট তৈরি করে। মানে ওরা চাইছে কালচারটা বিল্ড করতে, এই শর্ট হ্যাঁ। মানে কনসেন্ট্রেশন। একটা 10 বছরের যে স্প্যানটা পুরো নষ্ট হয়ে গেছে, 2015 থেকে আপ টু 2025 অবধি যেটা হবে, সে পুরো একটা জেনারেশন পুরো নষ্ট হয়ে গেছে, এই জাস্ট বিকজ এই রিলস কালচারের জন্য। আমরা যদিও বা যেই মেন্টালিটিতে বেঁচে আছি, মানে আমি তো এখনো নিখিল কামাদের মানে 2.5 ঘন্টার পডকাস্ট দেখি। Seriously? হ্যাঁ, আমার ভালো লাগে, আমি এনজয় করি পুরোটা। আমাদের গুলো দেখিস একটু ওয়াচ আওয়ার বাড়বে। দেখি বলেই তো
এসছি এবং নিজেই এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি। আমি জানি না আমার কথাগুলো কতটা ভ্যালুয়েবল, বাট আমি পছন্দ করি, আমি দেখি। এটা আমার প্রথম, এখানে পডকাস্ট ভালো হলো হয়তো অন্য লোকেরও বলতে পারে যে তুমি এসো, বা এখানে আমি পার্ট 2 নিয়ে চলে আসবো। ফোনস সেটা তো আমার দর্শক বলবে, হ্যাঁ, মানে হ্যাঁ। দর্শক বলবে পল্লবকে বাবাস চাই, হ্যাঁ। কমেন্টে বলবে। তো এটাই ব্যাপার যে ওরাও এখনো লং ফর্ম কন্টেন্টকে পুশ করছে, তো আশা করছি আরও 5 বছর পরে হয়তো ওটাকে আবার ফিরে, আমি তো নিজের মন থেকে চাই যে লং ফর্ম কন্টেন্ট আবার ফিরে আসুক। আমি না আরেকটা জিনিস দেখেছি রিসেন্টলি, মানে ইন রিসেন্ট ডেজ বা রিসেন্ট মান্থস আমি এই জিনিসটা দেখেছি, ইউটিউবার যারা রয়েছে, বিকজ আমি বাকি মানে সোশ্যাল মানে মিডিয়াগুলো মানে কি বলবো ডিজিটাল কন্টেন্ট কনজিউমিং প্ল্যাটফর্মগুলোতে অতখানি আমি এই করি না, আমি শুধু ইউটিউবটাকে সবচেয়ে বেশি আমি ফলো করি। আমিও সেম। তো আমি ইউটিউবে যেটা আমি কালচার দেখলাম রিসেন্টলি, ইফ ইউ সিন কি যারা 5 মিনিটের কন্টেন্টকে খতম করার কথা ভাবতো মানে লাস্ট কয়েক মান্থ আগের কথা বলছি আমি, এবং মানে 5 মিনিট হতো কন্টেন্ট খতম করতে, তারা 10 মিনিটে শিফট করেছে। যারা ওই 5 মিনিটের যে কন্টেন্ট খতম করতে হবে এই যে জিনিসটা ব্যাপার ছিল, যত তাড়াতাড়ি পাবে যত শর্ট টাইমের মধ্যে কন্টেন্ট দিতে লাগবে, এই ব্যাপারটা যত বেশি, এখন এই সবাই দেখছি 20 মিনিটের কন্টেন্ট চাচ্ছে, আধা ঘন্টার কন্টেন্ট চাচ্ছে, যারা 5 মিনিটে শেষ করতো তারা 12 মিনিটে শেষ করছে। এর মধ্যে একটা ব্যাপার আছে, মার্কেটিং ব্যাপার আছে। যদি 5 মিনিটে আমি যে কটা অ্যাড পাবো ইউটিউব অ্যাডসেন্সের ভিতরে, যদি আমি আমার লয়াল ফ্যান বেস করে ওটাকে আমি যদি 10 মিনিটে তাকে যে স্টিক করে রাখি, আচ্ছা তাহলে আমি বেটার এনগেজমেন্ট পাবো। এবং বড় বড় ব্র্যান্ডসরা এটাই চায় যে তোমার রিটেনশন রেট কতটা, আমরাও সেটা চাই যে তার কতটা রিটেনশন রেট, সে কতক্ষণ লোককে হুক করে রাখছে, সে যতক্ষণ হুক করে রাখবে তার ব্র্যান্ড ইনভেস্টমেন্ট সেরকমভাবে চার্জ হয়। ঠিক আছে, যে একটা রিলস যেই টাকা দেয় তার থেকে একটা ইউটিউব, মানে আমি নাম নিয়ে বলছি, মানে আমি রিলসের কোনো নাম নিয়ে বলছি না, কিন্তু এটা থিঙ্ক স্কুল যে টাকাটা পায়, থিঙ্ক স্কুলের কন্টেন্ট আই থিঙ্ক তুই দেখিস। আমার নামটা শোনা লাগছে বাট খেয়াল আছে না, তো হয়তো আমি সেরকমভাবে কনজিউম করেছি। রিলস বানায় না থিঙ্ক স্কুল একটা মানে বিজনেস চ্যানেল ওদের, ওরা বিজনেস কেস স্টাডি দেয়। একটা কন্টেন্ট হয়তো আমি দেখেছি বাট আমি হ্যাঁ, প্রচণ্ড ভালো ভিডিও, প্রচণ্ড ভালো ভিডিও বানায়। যারা বিজনেস ওনার তাদের তো দেখা উচিত, মানে একদম ম্যান্ডেটারি, তোমরা কেউ শিখতে পারবে। তো যেটা বলছিলাম যে ওর হচ্ছে রিটেনশন রেট অনেক বেশি, ও ইংলিশে কন্টেন্ট বানায়। ওকে, তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডস ওকে বেশি টাকা দেয়। প্রথমে ও যখন পপুলার হয়নি, যখন ইনস্টাগ্রামে ছিল, তখন ও কিন্তু শর্ট কন্টেন্টই বানাতো, বাট ও এখন প্রত্যেকটা কন্টেন্ট 20 মিনিটের উপরে হয়ে গেছে, যেটা তুই বলছিলি। যারা আগে 5 মিনিটে বানাতো তাদের এখন 20 মিনিট আধ ঘন্টা চলে গেছে। তো যেটা হবেই, কারণ ব্র্যান্ডস ও দেখতে পাচ্ছে যে আমার এতক্ষণ যে 20 মিনিট মানে সে দেখছে আমার 17 মিনিট দেখছে, সে চেষ্টা করতে পারে 22 মিনিট হচ্ছে কিনা। হ্যাঁ, সেটা যদি 20 মিনিট রিটেনশন হয়, তাহলে তো আমি দুখানা প্লাগ ইন করবো, একটা শুরুতে ব্র্যান্ড এন্ডোর্স করবো 15 সেকেন্ডের, লাস্টে বলবো 1 মিনিটের, তাহলে আমি বেশি টাকা চার্জ করবো। এই ব্যাপারটা আমি ভেবে দেখিনি। আমি ভাবছিলাম হয়তো ইউটিউব হয়তো ওই যে বলি না যে রিচ বানানোর যে ব্যাপারটা টিকটক যেটা করেছে, আমি ভাবছিলাম হয়তো তাহলে হয়তো আগে হয়তো 5 মিনিটটাকে হয়তো রিচ বেশি দিত, এখন হয়তো 20 মিনিট 30 মিনিট মেবি, আমি জানি না। মানে ইউটিউবে তো এখনো শর্টস বেশি রিচ পাচ্ছে। ইউটিউবের সমস্যাটা কি যে এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর এখন হয়ে গেছে, তো মানে দর্শক থেকে বেশি যারা বানাচ্ছে তারা বেশি ইউটিউবে। মানে আমরাও ভুক্তভোগী, এরকম নয় যে আমি জ্ঞান দিচ্ছি, আমরাও ভুক্তভোগী। আচ্ছা, আমি আরো একটা জিনিস দেখেছিলাম এবং তুই এখানে কথা বললি, মেবি আবার আমরা হয়তো সেই বিজনেসের দিকে ধীরে ধীরে একটু ইয়ে করে এবং তারপর হয়তো আমরা কন্ট্রোলও করবো ব্যাপারটাকে। আমি মানে তুই এখন বললি যে ইংলিশে কন্টেন্ট বানায় তার জন্য হয়তো বেশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট পাবে বা কিছু। আচ্ছা, তোর সাথে আমার সাথে কথা হচ্ছিল কি ইংলিশে মানে কন্টেন্ট বানালে সে যেন একটা মানে বিশাল কিছু ব্যাপার, একদমই, আর যদি হিন্দিতে বা রিজিনাল ল্যাঙ্গুয়েজে বানায় সেই জিনিসটা অতখানি ইয়ে নয়। একদমই তাই। এটাকে তুই কিভাবে দেখিস? মানে আমি বলছি না ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের দিকে যাচ্ছে না, আমি তো অ্যাজ আ বিজনেসম্যানের ঠিক হিসেবেই দেখবো, যেখান থেকে আমার কনভার্সন বেশি আসবে তো তাকে আমার টাকা দিতে তো কোনো অসুবিধা নেই। অ্যাজ আ সাপোজ সরি না বলে না কন্টিনিউ করতে আমি বলছি। তুই বিজনেসম্যান হিসেবে তুই দেখছিস বলছিস, সেটা বল, তার সাথে এটাও বল, বিকজ বিজনেসম্যানের সাথে সাথে তুই একজন কনজিউমারও, বা তুই কন্টেন্টটাকে থেকে নিচ্ছিস বা দেখছিস, তো অ্যাজ এ ভিউয়ার বা অ্যাজ এ কনজিউমার তোর কি পার্সপেক্টিভ এটাও বলবি। হ্যাঁ, তো প্রথমে যে বিজনেসম্যান হিসেবে আমি কনভার্সন যেখানে পাবো সেখানে আমি আমার প্রোডাক্ট প্রমোট করবো। তো সে যদি একটা কোয়ালিটি অডিয়েন্সের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছে দেয় এবং সেখান থেকে যদি কনভার্সন আসে আমার কাছে, তো আমি তার কাছেই বারবার যাবো, যেটা বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে হয়ে থাকে। আর ভিউয়ার্স পয়েন্ট অফ ভিউতে আমি চাইবো যে রিজনাল
কন্টেন্ট আরও বেশি ফ্লারিশ করুক, বাংলা কন্টেন্ট আরও বেশি ফ্লারিশ করুক। যেমন কি থিঙ্কস করে যেমন কথা বললাম, ওইরকম কিন্তু কোনো চ্যানেল বাংলাতে নেই যেটা ভালো চ্যানেল, যারা কেস স্টাডিজ করছে, যারা বাংলাতে তার ব্যবসায়ের অভাব নেই। বাংলা ব্যবসায়ী ওরা কি বাঙালি, মানে যারা, আমি জানি না থিঙ্ক স্কুলটা, না ও ছেলেটা মারাঠি। মারাঠি, হ্যাঁ, বোম্বের চ্যানেল, মানে বোম্বে না কোথা ঠিক জানি না, বাট ইংলিশে কন্টেন্ট বানায়। ওকে গণেশ প্রসাদ ওর নাম। ওকে ওকে। তো বাংলা লোকে আরও মানে কন্টেন্ট বানাক, যেন কিছু কিছু চ্যানেল আছে, চ্যানেল নেই এরকম নেই, কিন্তু তারা সেইভাবে মানে ফ্লারিশ হতে পারছে না। সেটা অনেক রকম রিজনই হতে পারে, হয়তো সেই কোয়ালিটি দিতে পারছে না, বা কোয়ালিটি দিলেও আমাদের বাঙালিদের একটা মেন্টালিটি আছে যে আমরা হিন্দি কন্টেন্ট দেখবো, ইংলিশ কন্টেন্ট দেখবো, তারপরে বাংলা দেখবো। মানে একটা মানে সাপোজ একটা টেক ভিডিও দেখছি, আমরা আগে দেখবো যে আমি প্রচণ্ডভাবে টেকনিক্যাল গুরুজির ফ্যান, ঠিক আছে, মানে প্রচণ্ডভাবে আমি 2015 সাল থেকে টেকনিক্যাল গুরুজিকে দেখি, মানে টেকনিক্যাল গুরুজি আমার কাছে ইন্সপিরেশন, ঠিক আছে। তো টেকনিক্যাল গুরুজি মানে আমি এমনি আদারওয়াইজ এই বলছি যে বাঙালি ছেলেরা আগে টেকনিক্যাল গুরুজির ভিডিও দেখবে বা টেক বানারের ভিডিও দেখবে, তারপর টেক্সচারের গায়ে ভিডিও দেখবে। বাট আমি পার্সোনালি পছন্দ করি, মানে যেহেতু আমি টেকনিক্যাল গুরুজির ফ্যান, তো আমি টেকনিক্যাল গুরুজির ভিডিও দেখি, বাট আমি প্রেফার করি MKBHDর ভিডিও দেখতে। MKBHD যে লেভেল ভিডিও বানায়, সেই লেভেলের ভিডিও ইন্ডিয়াতে কেউই বানায় না। আচ্ছা, মানে একদম, মানে অনেকে চেষ্টা করেছে, টেক বানানোর চেষ্টা করেছে যে কোয়ালিটি কন্টেন্ট দেবে, কিন্তু এখন কমেডির সাথে টেক মিশিয়ে দিয়ে ও একটা অন্য আলাদা জনার করে সেটাতেও করছে। আর একটা ছেলে ছিল টেক বার বলে, ওর নামটা মনে হচ্ছে, টেক বারের নাম তো কী শ্লোক যেন, টেক বার বলে একটা চ্যানেল ছিল, ও নিজেকে বলে যে MKBHDর ফ্যান। এবং MKBHD কি বাংলা? না ও ইংলিশ? আচ্ছা, ইউএস মার্কাস ব্রাউনলি। ওকে। আমার থেকে বেশি ইউটিউব মানে কন্টেন্ট দেখে, বুঝতে পারছি আমি। এক ধরনের যতগুলো নাম বলে গেল, আমি সেগুলো শুনিও নি। না সেরকম কোনো ব্যাপার না, যে টেক বার যেরকম বলেছিল যে আমি খুব মানে MKBHDর ফ্যান, বাট ও কমার্শিয়াল মানে কিছু করার নেই, যেখানে বিজনেস যেখানে আছে সেখানে তো করতে হবে। MKBHDর কন্টেন্ট দেখলে ইন্ডিয়াতে কেউ দেখবে না। MKBHD সারা পৃথিবী মিলে 17 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর টেকনিক্যাল গুরুজি শুধু ইন্ডিয়াতে দেখে 25 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। তো কোনটাকে দেখবে? যেখানে এটা একটা ব্যাপার, নাহলে সার্ভাইভ করবে এই করে। দেশি ব্যাপারটা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে প্রথমে যেটা বলেছিলি যে হ্যাঁ আমি চাই যে বাংলা কন্টেন্ট ফ্লারিশ করুক, যেহেতু আমি বাঙালি, বাংলা কন্টেন্ট ফ্লারিশ করুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটা যে বিজনেস পয়েন্ট অফ ভিউতে যেখান থেকে আমার কনভার্সন আসবে সেই কন্টেন্টটিকে আমি অন্তত প্রমোট করবো। সেই জন্য প্রথমে আমি থিঙ্কস স্কুলের কথা বললাম। রণবীর আলাহাবাদী মানে DRS এর একটা আমি পডকাস্টের মধ্যে মোস্টলি দেখছিলাম যে হি ওয়াজ সেইং কি ইংরেজিতে কন্টেন্ট বানানো হয় টাকা কামানোর জন্য বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের এটার জন্য, ব্র্যান্ড বানানোর জন্য, আর হিন্দিতেও কন্টেন্ট বানায় রিচ করার জন্য। একদমই ঠিক, ওইটাই করে থাকা। আর অ্যাকচুয়ালি ইংলিশে স্টার্ট করেছিল, আর এখন ওর মানে হিন্দি চ্যানেলটা পরে এসেছিল, হিন্দি চ্যানেলের সাবস্ক্রাইবার ইংলিশের থেকে এখন বেশি হয়ে গেছে, ওটাই। অ্যান্ড আমাকে না অনেকজনই কথাটা বলে যে ভাই তুই বাংলাতে কেন বানাচ্ছিস, রিচ বানানোর জন্য তুই একটু হিন্দি, বিকজ আমার অধিকাংশ ফ্রেন্ড হিন্দিতে কথা বলে, অধিকাংশ মানে মোর দেন 50%। হ্যাঁ, তো আমি যখন কোথাও শেয়ার করি স্টেটাসে হোক বা হোয়াটসঅ্যাপ স্টেটাস যখন শেয়ার, বলে ভাই तो ये जो टॉपिक दिख रहा है ना, मुझे लग रहा है भाई ये अच्छा topic होगा, बना रहे हो तुम। अच्छा होगा, बट मैं समझ नहीं पा रहा हूँ। हाँ, समझ नहीं पा रहा, तो मगर ये हिंदी में बनाते ना भाई, मैं यहाँ पे मैं भी शेयर कर सकता, ठीक है। तो वो हमें डेफिनेटली हिंदी যাওয়ার ইচ্ছা আছে, आई सेड इट मेनी टाइम्स। স্টার্টআপ ইয়াংস হিন্দি অ্যান্ড স্টার্টআপ ইংলিশেও যাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ। টু বি ভেরি অনেস্ট। তবে আমি আপাতত আমার বাংলাটাকে নিয়ে একটু বেশি এগোতে চাইছি আপাতত, ঠিক আছে, বাংলাটা কন্টিনিউ হবে, মানে এটাকে আমি আমার ফার্স্ট মাইলস্টোন হিসেবে এগোতে চাইছি। তো এটা তোর কি বলার আছে, মানে হোয়াটস ইউর টেক অন দিস? কোনটার ব্যাপারে? যে আমি সবার বলা সত্ত্বেও আমি হিন্দি ইংলিশটাতে কনভার্ট না হয়ে আমি বাংলাটাই দিয়েই কন্টিনিউ করে চলেছি। না, এটা যদি আমি যদি দুটো মাইন্ডসেট, আমার যেহেতু আমি এক্ষুনিও বলে যাই বিজনেস মাইন্ডসেটে আর একটা হচ্ছে কনজিউমার মাইন্ডসেটে, যদি দেখি বিজনেস মাইন্ডের সাথে সেটাই শোনা উচিত, যেটাতে লোকে বেশি আসবে সেটাই করা উচিত, ঠিক আছে। আমি আমার নিজের ইমোশন দিয়ে বিজনেস হয় না, ওকে, সেন্টিমেন্টাল দিয়ে বিজনেস হয় না। বিজনেসে আমার প্রফিট কী করে হবে, আমার ঘর কী করে চলবে, আমি যাদেরকে এমপ্লয় জেনারেট করছি তাদের সংসারটা কীভাবে চালাবো, সেটা আমাকে প্রথমে ভাবতে হবে, রাদার কি আমার কী ইচ্ছা। ওকে ওকে। তো সেই ক্ষেত্রে যদি ওইটার অডিয়েন্স বেশি থাকে, এবার এটা বলছি না যে তুই রাতারাতি হিন্দির কন্টেন্টে শিফট করে যা, তুই হয়তো বাংলা কন্টেন্টের ভিতরে একটা হিন্দি ছাড়লি, দেখলি যে ওটা রিচ হচ্ছে কি না, আবার একটার পর আর একটা ছাড়লি হিন্দিতে, দেখলি ওটা রিচ হচ্ছে, দেন তুই শিফট কর হিন্দিতে। আর এরকম বলছি না তুই বাংলাটা পুরো বন্ধ করে তুই হিন্দিতে চলে যা। বেসিক্যালি আমার যেটা প্ল্যানিং আছে না, মানে এটা বলতে পারি সাইড টু রণবীরের থেকে আমি একটু বেশি ইন্সপায়ার্ড, ঠিক আছে। তো পুরো ইন্ডিয়াই ইন্সপায়ার্ড, কারণ যে প্রথমে করবে সে তো
ও প্রথম ছিল কি সেটা আমি ঠিক জানি না। ইন্ডিয়াতে প্রথম কথা টপ বলতে আছে এটুকু জানি। পপুলার হ্যাঁ, নাম্বার ওয়ানে, মোস্ট পপুলার। মানে আগের বছর অব্দি রানমারি আলাপি দিয়ে 1 নম্বরে ছিল, এখন নিখিল কামাত 1 নম্বরে যাচ্ছে। সিরিয়াসলি? হ্যাঁ, স্পটিফাইতে 1 নম্বরে নিখিল কামাত। আচ্ছা, ওকে। আমি নিখিল কামাতের ভিডিও রিসেন্টলি দেখা শুরু করলাম। আচ্ছা, রণবীরের মুখে অনেক শুনেছি, বাট আমি দেখতাম না। আচ্ছা। রিসেন্টলি দেখা বা শোনা শুরু করলাম। যেটা বলছিলাম, হ্যাঁ, আমার বেসিক্যালি প্ল্যানিং এটা হচ্ছে না, অ্যাকচুয়ালি হিন্দির একটা আলাদা চ্যানেল থাকবে, ইংলিশের একটা আলাদা চ্যানেল থাকবে, হ্যাঁ। বাংলাতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমার দ্যাটস মাই প্ল্যানিং বেসিক্যালি। এবং আমার এটাও মনে হয় কি কোথাও না কোথাও মানে দুটো জিনিস, এক তো হচ্ছে যেটা ইমোশন, আর সেকেন্ড হচ্ছে যদি বিজনেসও বলিস না, আমার এখানেও একটা পার্সপেক্টিভ আছে। বিকজ তুই যখন নতুন মানে ওয়েন ইউ আর নিউ ইন দ্য মার্কেট, তুই যখন নতুন মার্কেটে যখন এন্টার করছিস, তখন ওই ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, যেটা বাংলাদেশ যখন কেউ নেই। অ্যাকচুয়ালি 2021 এপ্রিল মাস ডিপডাউন শো প্রথম ভিডিও ছাড়ে, ঠিক আছে, মানে আমরা প্রথম ভিডিও ছাড়ি। অ্যান্ড ওই টাইমে টক শো পডকাস্ট বাংলাতে কেউ এক্সিস্টই করতো না, ওকে, ঠিক আছে, জানতাম না, জানলাম। ঠিক আছে। তো তখন আমি জানতাম না ভাই এটাকে পডকাস্ট বলে, তখন আমি একটা এরকম কিছু করবো, এটা এরকম কিছু মানে টেকনিক্যালটাও আমি জানতাম না। তো আমি তখন যখন স্টার্ট করেছিলাম, তখন আমার বেসিক্যালি আমার মাথায় এটা তখন ছিল কি, যেহেতু আমরা নতুন কিছু একটা করছি বা বাংলাদেশ যখন নেই, বাংলাদেশ স্টার্ট করবো, ঠিক আছে। তো মানুষের কাছে পৌঁছানোটা হয়তো ইজি হবে, যেহেতু আমরা রেগুলারিটি নেই, ওই জন্য সাবস্ক্রাইবার কম বা আমাদের না না, হবে হবে হবে, হতেই হবে। সাবস্ক্রাইব টু স্টার্ট এপিএস বাংলা এন্ড ডিপ ডাউন শো, যেই চ্যানেলই তুমি দেখছো না কেন। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, আমরা হ্যাঁ, আমরা কিন্তু ফেসবুকও স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, ফেসবুকে ডিপ ডাউন শো ডিডিএস নামে পেজ রয়েছে, ঠিক আছে। সেখানে শর্ট ক্লিপ পেয়ে যাবে তুমি, শর্ট কন্টেন্ট যদি তুমি দেখতে 10-15 মিনিটের স্পেসিফাইড, আড্ডার মধ্যে স্পেসিফাইড এগুলো, সেগুলোর জন্য ডিডিএস ক্লিপস বাংলা বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও চেক করতে পারো। এত কিছু প্রমোট করছি, আচ্ছা। স্পটিফাই তো বাইরে পেয়ে যাবে। সো তো না আমি ইন্টারাপ্ট করি, নেক্সট যে গেস্ট আসবে তার ক্ষেত্রে সুবিধা হবে, যে এত কিছু প্রমোট করে, তাহলে আমি এটা প্রমোট করবো, আমার এটা প্রমোট করবো, ইউ ক্যান চার্জ। না, আমি অ্যাকচুয়ালি অনেস্টলি আমার এটা ইচ্ছা রয়েছে, ঠিক আছে। আমি আমার গেস্টের থেকে কোনোদিন কোনো চার্জ করার কোনো ইচ্ছা নেই। মেবি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ইজ ডিফারেন্ট, মানে এই প্রোডাক্টটা, এই মাইকটা, যেমনি ক্যাফেটাকে ইয়ে করছি, বাট সেখানেও কোথাও না কোথাও আমার জেনুইন রিভিউ ছাড়া আমি এক্সট্রা কিছু দেবো না। মানে আমি হ্যাঁ, যেটা নিজে ইউজ করতে পারো সেটাই না আমি লোককে দেবো, কারণ লোককে ঠকিয়ে লাভটা কি, তাহলে আমি সাস্টেন করতে পারবো না আলটিমেটলি। একদমই তাই। এবং আমার ওই জন্যই আরও বিশেষ করে ইচ্ছা রয়েছে কি গেস্টের থেকে কোনো টাকা নেবো না, দুটো কারণ। একটা হচ্ছে আমি আমার জেনুইনিটি বজায় রাখতে চাইছি, যারা দেখে তারা ভালো মতনই জানে, তারা ভালো মতনই বুঝতে পারে। টাকা দিলে তো একটা বায়াসনেস আসবেই টাকা নিলে, এক্স্যাক্টলি, তখন ভালো বলতে হবে, ঠিক আছে। বাট আমার যেটা জেনুইন ফিল আছে সেটাও তখন রাইট। সো আমার ওটা একটা এমনি কারণ আছে। সেকেন্ড কারণ এটাও আছে, তোমার আমার কালকে একজনের সাথে কথা হচ্ছিল যে কন্টেন্ট যারা পডকাস্টার বেসিক্যালি, তারা অ্যাকচুয়ালি কি কন্টেন্ট বানায়, ঠিক আছে। গেস্টরা তাদের কোনো ইয়েই নেই। পডকাস্টরা তো লোকের কন্টেন্ট নিজের কন্টেন্ট হিসাবে চালায়। রণবীর হাওয়াদের কি কন্টেন্ট আছে, একটা লোককে নিয়েছে, সেই ফিল্ডে এক্সপার্ট, তার কাছ থেকে শুনছে, নিজের নলেজকে এনরিচ করছে, লোককে এনরিচ করছে, এটা কত ভালো কজ, কত ভালো কজ। কিন্তু তুই কি আমাকে বলতে চাইছিস যে আমি কন্টেন্ট ক্রিয়েটার নই? খারাপ লাগবে কিন্তু আমার শুনে। না 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 না, আমি রণবীর আলাবাদিয়াকে বলেছি, আমি বরুণকে বলিনি। ইনডিরেক্টলি এরকম ঘুরে এসে আমাকেই বললো, কিন্তু ঠিক আছে, মানে দিস ইজ ফ্যাক্ট। তো না না, এটা কেন বলছে, কারণ এটা কন্টেন্ট ক্রিয়েট যদি না করতো তাহলে তো ওই জায়গায় পৌঁছাতো না, মানে আমি ইয়েস কন্টিনিউ। হ্যাঁ, সো কোথাও না কোথাও না, তবে এটা মানে তোদের জন্য আমার কোথাও না কোথাও, তোর বা আপনার মানে যারা আসছে আর কি, তাদের জন্য কোথাও না কোথাও আমার কন্টিনিউ করছে, তো তাদের থেকে আমি কেন চার্জ করবো? আই ফিল দ্যাট, ঠিক আছে। সেটা তো অবশ্যই। এটা না, আমার genuine আমি feel। ওটা বলিনি যে তুই যাকে গেস্ট নিয়ে আসিস তার কাছ থেকে চার্জ কর, আমি যে বলছি যে এরকম তুই অনেক রকম বিজনেস কর। অ্যাসপেক্টিভ তুই ঢোকাতে পারিস তোর ভিডিওগুলোর ভিতরে, সেখানে কারোর লোগো যাবে, কোনো একটা Exactly, ওটাই আমার ফ্ল্যাশব্যাক planning চলে আছে। গেল, তো এরকম করে হতেই পারে। এটা আমার জানিস, আমার রিসেন্টলি আমি তার নামও একটু নেবো, বিকজ এটা একটু আড্ডার ফর্মেটে আমার মনে হয় বেশ ভালো জমেছে, তো আমি এগুলো বলা যেতে পারে বলে আমার মনে হয় কি ইট ইজ মানে অ্যাকচুয়ালি ইউনো হোয়াট, আমার রণদীপ বলে একজন ছেলে রয়েছে, ঠিক আছে, মানে ছেলে না, ইজ আর অন্টারপ্রেনিউর বাই দ্য ওয়ে, ওকে। তো ও আমাকে ফেসবুক থেকে কন্ট্যাক্ট করে, দেন কথা হয়, রণদীপ তুই যেটা দেখছিস, তো আমাদের ইন্টারাকশনটার ব্যাপারে কথা বলছি, একটু ভালো করে মন দিয়ে শুনি, ঠিক আছে। তো কি হয় না, সে আমাকে কল করেন, প্রথম কলে তার সাথে আমার 3 ঘন্টা কথা হয়, কেন ইমাজিন দেয়, ঠিক আছে। অ্যান্ড না, ইমাজিন করতে পারছি না। প্রথম কলে 3 ঘন্টা হ্যাঁ, কারণ 1.5 ঘন্টা পর কল কাট হয়ে যায়, আবার তুই কল ব্যাক করেছিলি। গুড ওয়ান, কন্টিনিউ বাট যাই হোক, তো এভাবে যখন আমাদের কথা যখন হয়, হ্যাঁ, তো মাঝখানে আমাকে একটা কথা বলেছিল কি ভাই, আই ওয়ান্ট প্রমোট
মাই স্টার্ট আপ ইন ইউর চ্যানেল স্পন্সর করতে চাইছো। আমি তখন ভেবে দেখলাম, তখন আমার 250 জন বোধহয় সাবস্ক্রাইবার, 250 জনের সাবস্ক্রাইবারে এমন কিছু কন্টেন্ট ছাড়েনি, এমন কিছু কন্টেন্টের কোয়ান্টিটি নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে সে আমাকে স্পন্সর করছে, অ্যান্ড সে আরও বেশ কিছু কথা বলেছিল। অ্যান্ড সত্যি কথা বলতে তার থেকে অনেক মাথায় হ্যাঁ সত্যি আমার আইডিয়াসগুলো ছিল, কনফিডেন্স ছিল না। এত কম সাবস্ক্রাইবারে কাউকে অ্যাপ্রোচ কী করে করবো? সো হি গেভ মি দ্যাট আইডিয়া, মানে তার থেকে আমি কনফিডেন্স পেলাম কি সত্যি আই ক্যান অ্যাপ্রোচ ব্র্যান্ডস, কি ভাই তোমরা প্রমোট করো। খুব জন না বলবে, কিন্তু বলা অ্যাপ্রোচ করাটা ভুল না। আমার মেন্টর সেটাই বলে যে হেল্প সবার কাছে চা, না বলবে 10টা লোক রয়েছে, কেউ না কেউ তোকে হ্যাঁ বলবেই। এবং আরও একটা জিনিস আমি এটাও মানে বিকজ ফ্রম দ্য সাবস্ক্রাইবার অর ফ্রম দ্য ভিউয়ার পার্সপেক্টিভ আমি বলছি, তাতেই আমি আরেকটা রিভিউ পেয়েছি। সেই রিভিউটা কি, ভাই তোদের হয়তো সাবস্ক্রাইবার সেরকম মতো না থাকলেও ভাই আমি তোকে এই জন্য মানে তার সাথে তোর তুই ব্যাপার হয়ে যাবে, উই বিকেম ফ্রেন্ড, হলে 3 ঘন্টা কথা হতো। তারা বলে যে আমি তোকে এই জন্য স্পন্সর করছি, মানে করতে চাইছি তোর চ্যানেলে, বিকজ তোর কন্টেন্ট গ্রো সলিড লাগে, জেনুইন আলটিমেটলি যে আউটপুটটা আসছে, আউটপুটটা দেখে যেরকম আমি যেদিন আমাদের ফার্স্ট মিট হয়েছিল আমি বলেছিলাম যে আমি পার্টিকুলার একটা ভিডিও দেখে আমি যে আই থট যে কে চ্যানেলটা, কারণ হঠাৎ করে আমি তো প্রচুর কনজিউম করি, যেরকম ও একটু আগে বলছি যে আমি ইউটিউব বেশি দেখি, তো দেখতে দেখতে ওর ভিডিওটা আসে, তো দেন আমি হলাম যা ভালো, তো মানে ভিডিওটা পুরোটা দেখি, ওটা মানে আই গেস ওটা 1 ঘন্টা 21 মিনিট এরকম কিছু একটা ভিডিও হবে, পুরোটা দেখি। বেশ ভালো, বেশ কম্পিউটার ব্যাপারে জানলাম, বেশ ভালো কোশ্চেন, ইন্ট্রোটাও দেওয়া ছিল জাস্ট আমার ফ্ল্যাটের আগে ঢোকার আগে শুরুতে। ও আই গেস তাহলে মঞ্জিমার হ্যাঁ আমার নামটা মনে করছিল না, সরি। তো সেই ইন্ট্রোটাও ভালো লাগে, বা এই ফরম্যাটটা ভালো। ইন্ট্রোটা ভালো লাগার জন্য কিন্তু লিখতে হবে, মানে আমাদের রিওপে তার পুরো ক্রেডিট যাবে, বিকজ সিনেমাটোগ্রাফিটা কমপ্লিটলি ও পুরো করেছিল যে এরকম হলে বেশ ব্যাপারটা বরং একটু এরকম করো, ব্যাপারটা ভালো হবে। ওটা আমাদের প্রথম ছিল ওরকম ভাবে। ওরকম ভাবে প্রথম ছিল, হ্যাঁ অ্যান্ড যাক সেটা ভালো কাজ করেছে। তো সেইভাবেই আর কি, যে দেখে ভালো লাগেছিল সেই জন্যই অ্যাপ্রোচ করা যে আমি কি আসতে পারি আপনার পডকাস্টে। আরে 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 এটা শুনে একটু বেশ ভালো ফিল হলো, বাট সিরিয়াসলি মানে আমি এটা অবশ্যই বলবো কি প্রথম যখন তুই আমাকে মানে যখন ইনস্টাগ্রামে পিং করেছিলি, আমি কে ভাই ঠিক আছে, হ্যাঁ সে তো হবে, আমার থেকে দাদার প্রচুর ফলোয়ার। একদমই না, মানে এরকম কোনো ব্যাপারই নয়, মানে আরে আননোন পার্সন তো আমি, আফটার অল হ্যাঁ, তখন এই অবধি হিসেবে, ছিলাম। এই হিসেবে, তখন তো ছিলাম। বাট ইভেন আমার এটাও মনে হচ্ছে কি এই এপিসোডটা শুটের আগে অব্দি আমরা যতটা ভালো বন্ধু ছিলাম এবং টোটাল মিলিয়ে যত আড্ডা না দিয়েছি যতটা ভালো না, যতটা বন্ধু ছিলাম তার থেকে অনেক ভালো বন্ধু হয়ে গেলাম এখন, হ্যাঁ মানে ওটাই বলছি, তার চেয়ে বেশি এখন এই জানি না কতক্ষণ আমাদের আড্ডাটা চললো, হ্যাঁ। প্রচুর ইন্টারাকশন হয়েছে শুরুর দিকে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, অনেকবার কাট হয়েছে, অনেকবার ফ্লো ব্রেক হয়েছে, বাট ওয়ান্ডারফুল আড্ডা, মানে আমার মনে হয় এরপর আমাদের ফ্রেন্ডশিপটা হয়তো আরো বেশি লং করবে। পার্ট 2 চাই আমি নিজের এই ভিডিওটা। That was wonderful. আমার গেস্ট কি বলছে, সরি আমার ভিউয়ার কি বলছে তার উপরে অনেকখানি ডিপেন্ড করবে, ঠিক আছে, বাট ডেফিনেটলি আমিও চাইবো, বিকজ কোথাও না কোথাও উই বিকেম আ ওয়ান্ডারফুল ফ্রেন্ড। আমার মনে হয় পডকাস্টে যেটা মেন ইয়ে কি ইন্টারভিউ হচ্ছে বেশি, এটা মানে ফর্মালের চেয়ে বেশি একটা আড্ডা হবে, সেটা আমাদের মানে আমার আজকে সেটাই, অনেক বেশি হয়েছে। আমি এটাই চাইছিলাম যে আমি যদি কোনো পডকাস্ট করি, মানে পডকাস্ট ইন্টারভিউ না, পডকাস্ট যদি আমি আমার নিজের ব্র্যান্ডটাও প্রমোট করবো, ওটা তো সাবকনসিয়াস মাইন্ডে চলবেই, কিন্তু এরকম না হয় যে মানে একটা ভিউয়ার্সের মনে যেন না হয় যে এই তো নিজের ব্র্যান্ড প্রমোট করতে ভিডিওটাতে এসছে, মানে আমি এরকম চাইনি। হ্যাঁ এখন যদি আমি এখানে গাপ্পুর, যেটা আমার পরে আসা উচিত ছিল, যে গাপ্পু লেখা টি শার্টটা সেই যে বাড়িতে মানে তাড়াহুড়োতে দাদা তাড়াহুড়ো করে তোর আয় তুই আয়, তো আমি গাপ্পু টি শার্টটা পরে আসতে ভুলে গেছি, সেটা তাহলে হয়তো আরো ভালো ব্র্যান্ডিং হতো আমার। বাট ডোন্ট ওয়ারি, ইউ আর নট ইন শার্ক ট্যাঙ্ক। ও আচ্ছা আই ডোন্ট ইনভেস্ট। ঠিক আছে, কি বলা যায়, 1-2 বছর পরে ইনভেস্ট করলি হতেও পারে, হতেও পারে, হতেও কিসনে পারে। দেখা। হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা ভুলেই গেলাম, যাই হোক। গাপ্পড়লো হ্যাঁ আড্ডা তো পডকাস্টে কেন আসছে? হ্যাঁ পডকাস্টের জন্য পডকাস্ট টাইপেরই দেখতে লাগে বা শুনতে লাগে, তো ওটাই। আজকে আড্ডাটা বেশ ভালো ছিল, ঠিক আছে, অ্যান্ড লাস্ট কিছু আমার না লাস্ট কিছু বলার আগে সাবস্ক্রাইব কিছু বলার আগে সেটা বলো, কি বলবো, ওই কী সব বলে ইউটিউবাররা বলে না, ও প্লিজ সাবস্ক্রাইব টু বারুনস চ্যানেল অ্যান্ড স্টার্টআপ ইয়ার্স বাংলা অ্যান্ড ডিপ ডাউন শো বাংলা অ্যান্ড ডিপ ডাউন শো ক্লিপস। এতগুলো চ্যানেল নেই, আমার স্টার্টআপ ইয়ার্স বাংলা একটা চ্যানেল আছে, অ্যান্ড ডিটেলস প্লিজ বাংলা একটা চ্যানেল আছে, তুমি আপাতত দেখছো ওটা ডিটেলস প্লিজ, সরি স্টার্টআপ ইয়ার্স বাংলা, আমাকে বলে দিয়েছে, তো সেটা সাবস্ক্রাইব করুন, লাইক করতে বলবেন, হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট
আমি মানে নিজেকে বিজনেসম্যান হিসেবে প্রজেক্ট করছি, কিন্তু ওইরকম বড় কিছু এখন অবধি করে উঠতে পারিনি, হোপফুলি করব। তো তোমার যদি কোনো বিজনেস ফ্রেন্ড থাকে তাকে শেয়ার করো, অনেক কিছু নিয়ে কথা বলে। দাদা বলছি মানে ও কিন্তু বন্ধু আমার, মানে অনেক রকম ব্যাপারে কথা বলছে, আমাদের জার্নি, তারপরে আমার পার্সোনাল লাইফে ঢুকে গেল, সেখান থেকে এআই, তারপরে লাস্টে আমরা শেষ করলাম কোথায় গিয়ে, এখানে যে কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, টিকটক, হ্যান ত্যান। Actually? কারোর না কারোর হয়তো হেল্প হতে পারে, যদি একজনের হেল্প হয় তাহলে ওরও এই ভিডিওটা করে সাকসেসফুল মনে করবে, হয়তো আমি তো করবোই। 100%. এটাই বলার। আর কিছু বক্তব্য নেই তো? না না, কারণ এগুলো আর গাপুর প্রোডাক্ট কেনো, গাপুর গিটার বেরোচ্ছে গিটার কেনো, গাপুর ইউকেলেলে বেরোচ্ছে ইউকেলেলে কেনো, মানে কিনতে বলছি না, ট্রাই করতে পারো, ব্যাস এটাই আমাদের। মানে আমি আমার চ্যানেল প্রমোট করতে চাইছি না, ব্যাস এইটুকুনি। গাপুর প্রোডাক্ট কিনলেই তো আলটিমেটলি এটা বলেও অ্যাকচুয়ালি ওর নিজের চ্যানেলটাকে প্রমোট করলো। গুড ওয়ান। লোকে খুঁজবে এর কি চ্যানেল আছে। ডেসক্রিপশনের লিঙ্ক, মানে আর ওয়েবসাইট বগেরা যা যা কিছু ডিটেলস রয়েছে ডেফিনেটলি দিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড আজকের এটা মোর পডকাস্ট দেন ইন্টারভিউ আমার বলে এটা মনে হয়, মোর আড্ডা এটা হয়েছে, ঠিক আছে। তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে তো ওদের জন্য। টাটা।